আমার আব্বু একজন সামান্য চায়ের দোকানদার, আমি এক সাধারণ চা বিক্রেতার ছেলে। অভাব আমাদের নিত্য সঙ্গী, কিন্তু স্বপ্ন দেখার সাহসটা আব্বু কখনোই কেড়ে নেননি। আমার স্বপ্ন ছিল একটা বড় কোনো কলেজে পড়াশোনা করব। আমার নাম রাকিব, বাসা বগুড়া। তাই অনেক কষ্ট করে সংসার চালিয়েও বাবা আমাকে বগুড়ার একটা বড় কলেজ, সরকারি আজিজুল হক কলেজে ভর্তি করে দিলেন। কিন্তু কলেজের প্রথম দিন যে গিয়ে অপমানের শিকার হব, সেটা কখনো ভাবিনি। কলেজের প্রথম দিন আমি একটু বেশি এক্সাইট ছিলাম, কিন্তু এইভাবে শুরু হবে এটা কখনো কল্পনাও করিনি। আম্মু খুব ভোরে উঠে আমার জন্য দুটো ভাত রান্না করেছিলেন। আমার বুকটা দুরু দুরু কাঁপছিল। আজ আমার জীবনের এক বড় দিন। খাওয়া দাওয়া সেরে আব্বু দোকানের ঝাঁপ খোলার আগে আমার মাথায় হাত রেখে বললেন, যাও বাজান, বড় মানুষ হও। তোমাকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন। দোয়া করবেন আব্বু আম্মু। বলেই আমি আম্মু আব্বুর পা ছুঁয়ে সালাম করে যখন বের হচ্ছিলাম, দেখলাম আম্মু আসলে চোখ মুছলেন। এই চোখের জল আনন্দের নাকি আগামীর দুশ্চিন্তার তা আমি জানি না। কলেজের প্রথম কদম গেটের সামনে রাখতেই আমার পা থমকে গেল। চারিদিকে ঝকঝকে সব দামি গাড়ি, বাইক, আর পরিবারের সব ছাত্রছাত্রী। সবার পরনে ইস্ত্রি করা ফিটিং শার্ট, স্টাইলিশ চুল, আর পায়ে ব্র্যান্ডেড জুতো। আর আমি নিজের দিকে তাকিয়ে একটু ছোট হয়ে গেলাম, কারণ আমার পরনে বাবার পুরনো একটা ঢিলেঢালা শার্ট, যেটা আমার গায়ে ঠিকমতো লাগেও না। পায়ে কোনো সুজুতা নেই, শুধু একজোড়া সাধারণ স্যান্ডেল। চোখের সমস্যার জন্য সেই পুরোনো আমলের মোটা ফ্রেমের একটা চশমা, আর তেলের অভাবে চুলগুলো উস্কো খুস্কো। একদম গ্রামের সেই খ্যাত ভাবটা যেন আমার পুরো শরীর জুড়েই লেপ্টে আছে। যাই হোক, আমি ভেতরে প্রবেশ করতেই আশেপাশে আবাল হয়ে দেখতে লাগলাম। একটু পর লক্ষ্য করতে লাগলাম আমার দিকে সবাই যেন কেমন দৃষ্টির দিকে তাকিয়ে রয়েছে, কিন্তু কোন দিকে যাব সেটাই তো জানি না। তাই একটা ছেলের পাশে গিয়ে তাকে জিজ্ঞেস করলাম, এক্সকিউজ মি ভাইয়া। ছেলেটি আমার দিকে কেমন জানি কইলো, তারপর বলল, কি? তাড়াতাড়ি বলেন। ভাইয়া, অনার্স প্রথম বর্ষের অর্থনীতি ডিপার্টমেন্টের রুম কোথায় একটু বলবেন? ছেলেটি মুখ কেমন যেন করে হাতের আঙ্গুল দিয়ে ইশারা করে রুমের কথা বলে দিল। আমি ছেলেটাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে হাঁটা দিয়ে ক্লাসরুমের উদ্দেশ্যে হাঁটা দিলাম। রুমে প্রবেশ করতেই আমাকে দেখে রুমের সকল স্টুডেন্টরা অনেক হাসাহাসি শুরু করে দিল। রুমে প্রবেশ করার পর চারিদিকে তাকিয়ে দেখলাম সব বেঞ্চ ভরা। হঠাৎ একটা ছেলে স্টাইল করে দাঁড়িয়েছিল, আমাকে দেখে উচ্চ স্বরে বলে উঠলো, আরে সবাই দেখ দেখ, এটা কি কলেজ নাকি সদর হাসপাতালে ওয়ার্ড বয় ঢুকে পড়েছে? এই যুগে এমন চশমা কেউ পরে? বলেই সবাই হেসে উঠলো। পাশেই থাকা একটা মেয়ে নাক সিটকিয়ে বলল, ও গড, এর গা থেকে তো সস্তা সাবানের গন্ধ আসছে। এরা এসব কলেজে চান্স পায় কিভাবে? আমি মাথা নিচু করে আছি, দেখলাম শুধু ওই মেয়ের পাশের সিটটাই খালি আছে। তাই আমি মাথা নিচু করে কিছু না বলেই চুপচাপ তার পাশে বসে পড়লাম। একটু পর ঠাস ঠাস, হ্যাঁ ঠিকই ভাবছেন, মেয়েটা আমার গালে সজোরে থাপ্পড় মারছে। আমি গাল ধরে দাঁড়িয়ে আছি, দেখি মেয়েটি আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। তারপর বলল, তোর সাহস কি করে হয়ে আমার পাশে বসার? আমি গালে হাত দিয়ে বললাম, কোনো সিট ফাঁকা ছিল না তাই। চুপচাপ পিছনে গিয়ে বস, খ্যাত কোথাকার। আমি আর কোনো কথা না বাড়িয়ে গালে হাত দিয়েই পিছনে চলে গেলাম। কেউ আমাকে দেখে হাসছে, কেউ বা বাঁকা চোখে তাকিয়ে একে অপরের কানে ফিস ফিস করছে। আমার খুব ইচ্ছে করছিল চিৎকার করে বলি, আমিও আপনাদের মতো মানুষ, কোনো পশু নই, যেভাবে ব্যবহার করবেন। আর আমি এখানে স্টাইল করতে আসিনি, আমি এখানে আমার বাবার স্বপ্ন পূরণ করতে এসেছি। কোনো রকম ক্লাস করে ক্লাস থেকে বেরিয়ে আসলাম। এখানে আর এক মুহূর্ত ভালো লাগছে না, তাই রিক্সা করে বাসায় আসতে লাগলাম। রিক্সা আসার সময় ভাবতেছি, শহরের মানুষগুলো কি একই রকম? গ্রামের ছেলে বলে কি আমরা মানুষ না? দামি পোশাকে সব চেহারাই কি আসল? এরা কি মানুষের মনের কোনো মূল্য দিতে জানে না? অনেক প্রশ্ন মাথায় আসে। এসব ভাবতে ভাবতে বাসায় চলে এলাম। বাসায় পা রাখতেই আম্মু এগিয়ে এলেন। ওনার চোখে মুখে এক অদ্ভুত কৌতূহল আর আশা। আঁচল দিয়ে হাত মুছতে মুছতে হাসি মুখে আম্মু বললেন, কিরে বাজান, ফিরলি? প্রথম দিন কলেজ কেমন লাগলো? বন্ধুরা সব কেমন? বড় কলেজ নিশ্চয়ই খুব সুন্দর, সব মানুষজন, তাই না? আমি আম্মুর চোখের দিকে তাকাতে পারছিলাম না। গালে থাপ্পড়ের জ্বালাটা এখনো কমেনি, কিন্তু মনের জ্বালাটা তার চেয়েও বেশি। তবুও নিজেকে সামলে নিয়ে মুখে একটা মিথ্যা হাসি ফুটে তুললাম। মিথ্যা বলতে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু তাদের স্বপ্নকে আমি ভেঙে চুরমার হতে দিতে পারি না। তাই আম্মুকে বললাম, হ্যাঁ আম্মু, অনেক ভালো, কলেজটা অনেক বড়, ঠিক যেমনটা ভেবেছিলাম।
সবাই খুব ভালো ব্যবহার করেছে আমার সাথে, শিক্ষকরাও খুব আন্তরিক। সত্যি, আমি তো ভেবেছিলাম শহরের বড় লোকের ছেলেমেয়েরা তোকে অবজ্ঞা করবে কি না। যাক বাবা, শুনে শান্তি পেলাম। তা টিফিন খেয়েছিলিস? হ্যাঁ আম্মু, খেয়েছি। আমার একটুও খিদে নেই এখন। ওসব শুনবো না। সকাল থেকে সেই দুটো ভাত খেয়ে গিয়েছিস। আয়, ভাত মুখ ধুয়ে নে, আমি খাবার দিচ্ছি। খেয়ে একটু জিরিয়ে নে। আমি খেতে না চাইলেও আম্মু জোর করে খাওয়ালেন। কোনো মতে খেয়ে নিয়ে বিছানায় শুয়ে পড়লাম, কিন্তু চোখের সামনে বারবার ক্লাসরুমে সেই অপমানিত মুহূর্তগুলো ভেসে উঠছিল। না, আমি এভাবে ভেঙে পড়তে পারি না, আমাকে শক্ত হতে হবে। কিছুক্ষণ পর উঠে ভাবলাম আব্বু একা দোকানে কষ্ট করছেন, যা একটু সাহায্য করে আসি। তাই আম্মুকে বলে দোকানে চলে আসলাম। দোকানে গিয়ে দেখি আব্বু একা হাতে চা বানাচ্ছেন আর কাস্টমারদের সামলাচ্ছেন, কপালে ঘামের রেখা। আমি গিয়ে বললাম, আব্বু দিন, আমি কাপগুলো ধুয়ে দিচ্ছি, আপনি একটু বসেন। আব্বু আমার দিকে তাকিয়ে একটু অবাক হলেন, তারপর মৃদু হেসে আমার হাত থেকে কাপগুলো সরে নিলেন। তারপর বললেন, আরে না না বাজান, তুই কেন এসব করবি? তুই এখন বড় কলেজের ছাত্র, তোর হাতে এখন বই নয়, চায়ের কাপ নয়। তাতে কি হয়েছে আব্বু, আমি তো আপনারই ছেলে, আপনি এত কষ্ট করছেন। আব্বু আমার কাঁধে হাত রেখে গম্ভীর স্বরে বললেন, শোন বাজান, আমি চা বিক্রি করে যেন তোকে কোনোদিন এই কাজ করতে না হয়। আমি চাই না আমার মতো আমার সন্তানও এত কষ্ট করুক, তাহলে আমি সইতে পারবো না। তুই শুধু মন দিয়ে পড়াশোনা করবি, তোর একটাই কাজ, বড় মানুষ হওয়া। আমার কষ্ট তখনই সার্থক হবে যখন তোকে মানুষের সম্মান করবে। যা বাজান, বাসায় গিয়ে আরাম কর। আব্বুর কথাগুলো শুনে আমার বুকটা ভারী হয়ে এলো। ওনার কথা শুনে আমার চোখে পানি টলমল করছে, কিন্তু ওনাকে সেটা বুঝতে দিলাম না। একবার মনে হলো ওনাকে খুব শক্ত করে জড়িয়ে ধরি আর বলি, আমি আপনাকে অনেক ভালোবাসি আব্বু। কিন্তু সেটাও করতে পারলাম না। দোকান থেকে ফেরার পথে একা একা ভাবছিলাম, এই বাবা মায়ের ঋণ আমি কি দিয়ে শোধ করব? তারা নিজেদের তিল তিল করে শেষ করে দিচ্ছেন শুধু আমার ভবিষ্যতের জন্য। রাতে সবাই একসাথে খাওয়া দাওয়া করে আমি আমার ঘরে আসলাম, তবে অনেকক্ষণ পড়াশোনা করলাম। এখন যেই যুগে প্রত্যেক ছেলে মেয়ের হাতে টাচ স্ক্রিন ফোন, সে না আমার কাছে একটা বাটন ফোনও নেই, সেই সামর্থ্য আব্বুর নেই। আর আমি কখনো তাকে জোরও করিনি। তাই আমি পড়াশোনা করে রাতে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছে করছিল না, কিন্তু আব্বুর হাসি মুখটা মনে পড়তেই জোর করে নিজেকে বিছানা থেকে তুললাম। পুরনো সেই শার্টটা ধুয়ে ইস্ত্রি ছাড়াই গায়ে চাপালাম। আয়নায় নিজেকে দেখে একটা ছোট্ট দীর্ঘশ্বাস ফেললাম। তারপর আব্বু আম্মুকে বলে কলেজে চলে আসলাম। কলেজে ঢুকতেই বুকটা ধড়ফড় করছিল। ক্লাসে ঢুকেই দেখলাম গতকালের সেই ছেলেটি আর সেই মেয়েটি এক বেঞ্চে বসে হাসাহাসি করছে আর একে অপরের গায়ে ঢলে পড়ছে। আমি ক্লাসে ঢুকতেই তাদের চোখ আমার দিকে পড়লো। আমি তাদেরকে পাশ কাটিয়ে পেছনে যেতে লাগলাম। তখনই ওই ছেলেটি বলে উঠলো, আরে খ্যাত, আজও দেখি কলেজের শার্টটাই পরেছিস। তা গতকালের ঠাপ্পুরের স্বাদ কি আজও মুখে লেগে আছে? দেখ আকাশ, ওর শার্টটা দেখে মনে হচ্ছে ওর বাবা কারোর দান করা কাপড় এনে ওকে পরিয়েছে। ছি, এরকম নোংরা ছেলেগুলো আমাদের কলেজের পরিবেশটা নষ্ট করে দেয়। আমি মাথা নিচু করে পাশ কাটিয়ে চলে যেতে চাইলাম, কিন্তু আকাশ ছেলেটা তার পা দিয়ে আমার পদ আগলে দাঁড়ালো। আমার কাঁধে ঝোলানো সস্তা কাপড়ের ব্যাগটা টেনে ধরলো, তারপর বলল, কই যাস? ম্যানেজার জানিস না দেখছি। সালাম না দিয়ে বড় ভাইদের পাশ দিয়ে চলে যাচ্ছিস যে? তোকে তো ম্যানার্স শিখাতে হবে দেখছি। আমি মিনমিন করে বললাম, ভাইয়া আমরা তো সেম ব্যাচ, সিনিয়র হলেন কি করে? কি রে মিহি, এই তো একটা বেয়াদব ছেলে দেখছি, আমাদের মুখে মুখে কথা বলে। ও, তার মানে ছেলেটার নাম আকাশ আর মেয়েটার নাম মিহি। মেয়ে আকাশের কথা শুনে কিছু বলতে যাবে, তখন ক্লাসের স্যার চলে আসলেন। আর কিছু বলতে পারলো না, শুধু বলল, তোকে পরে দেখে নিচ্ছি। আমি আর কিছু বললাম না, একদম পেছনে গিয়ে এক একটা বেঞ্চে গিয়ে বসে পড়লাম। ক্লাসে খুব মনোযোগ দিয়ে করলাম। ক্লাস শেষে বের হয়ে এলাম। ক্যাম্পাসে আসতে দেখি আকাশ আর মিহি একসাথে বসে আছে। আমি বাসার উদ্দেশ্যে রওনা দিতেই আকাশ বলে উঠলো, ও এই শোন। আমি মনে মনে ভাবলাম, এই তো আবার হয়তো অপমান করবে, আর না গেলেও বিপদ, তারা তো বড়লোকের ছেলে মেয়ে, পরে দেখা যাবে আমাকে কলেজ থেকে বের করে দিবে, আমার স্বপ্ন পূরণ হবে না। তাই বেশি কিছু না ভেবে তাদের কাছে গেলাম। তারপর বললাম, জি ভাইয়া বলেন। মেয়ে একটা কোল্ড ড্রিঙ্কস হাতে নিয়ে আমার দিকে তাকানো দিয়ে বলল, ক্লাসে কি জানি বলেছিলি? কিছু না, সরি বলে মাথা নিচু করে ফেললাম। কিন্তু মিহি মেয়েটা বসা থেকে উঠে
আমার দিকে এগিয়ে এসে আমার চশমার ফ্রেমটা ধরে একটা টান দিল। চশমাটা সিটকে মাটিতে পড়ে গেল। আমি একদম ঝাপসা দেখতে লাগলাম, চোখে শুধু অস্পষ্ট আলো দেখছিলাম। মিহি বলে উঠলো, এই চশমাটা দিয়ে তোকে একদম আদিম যুগের মানুষ মনে হয়। তার চেয়ে বরং তুই অন্ধ হয়ে থাক, সেটাই তোর জন্য ভালো। আকাশের পা দিয়ে আমার চশমাটা মারিয়ে দেওয়ার শব্দ পেলাম। আমার হার্টবিট যেন বন্ধ হয়ে আসছিল। ওটা শুধু একটা চশমা ছিল না, ওটা ছিল আমার আব্বুর 1 মাসের জমানো টাকার স্বপ্ন। আকাশ হেসে বলল, সরি, ভুল করে পা লেগে গেল। চারপাশে তাদের এরকম করা দেখে মজা নেওয়ার জন্য ভিড় জমে গেছে। সবাই মজা নিচ্ছে, আবার কেউ কেউ ভিডিও করছে। আমি ঝাপসা চোখে নিচু হয়ে ভাঙা চশমাটা খুঁজতে লাগলাম। ঠিক তখনই মিহিতার হাতের কোল্ড ড্রিঙ্কস এর বাকি অংশটুকু আমার মাথার উপর ঢেলে দিল। তারপর বলল, অনেক গরম তো, নে এখন একটু মাথা ঠান্ডা কর, আর ঠান্ডা মাথায় চশমা খোঁজ। আর শোন, কাল থেকে যদি তোকে আমাদের সাথে লাগতে দেখি, তবে এই চশমার মতো তোর হাড়গুলো গুঁড়ো করে দেব। আমাদের স্ট্যান্ডার্ডের সাথে তোর মতো বস্তির ছেলে যায় না। আমার সারা শরীর দিয়ে মিষ্টির শরবত গড়িয়ে পড়ছে, শার্টটা লেপটে গেছে শরীরে। আমি শুধু অনুভব করছিলাম আমার 2 চোখ বেয়ে নোনা জল নামছে, কিন্তু আমি একটা শব্দও করলাম না। ভাঙা চশমাটা হাতে নিয়ে আমি উঠে দাঁড়ালাম। ওরা ওখান থেকে চলে যাওয়ার পর বাথরুমে গিয়ে মাথা আর মুখ ধুয়ে নিলাম। আয়নায় নিজের গাল লাল হয়ে যাওয়া দেখে চোখের দিকে তাকিয়ে মনে মনে প্রতিজ্ঞা করলাম, আজ যারা আমার দারিদ্র নিয়ে হাসছে, একদিন তারা আমার সাফল্যের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলবে। দুপুরে বাসায় ফিরলাম। আব্বুর দোকানে ছিলেন, কিন্তু আম্মু আমাকে এই অবস্থা দেখে আঁতকে উঠলেন। তারপর বললেন, কি রে বাজান, তোর শার্ট ভেজা কেন? আর চশমাটা এমন ভাঙা কেন? আমি আজকেও সবকিছু লুকালাম আর হাসি মুখে বলে দিলাম, কিছু না আম্মু, রিক্সা থেকে নামার সময় পড়ে গিয়েছিলাম। তুমি চিন্তা করো না, আমি ঠিক আছি। আম্মুর কাছে মিথ্যা বলার সময় আমার বুকটা ফেটে যাচ্ছিল। ঘরে গিয়ে ভাঙা চশমাটা যখন হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখছিলাম, তখন আব্বুর ঘাম ঝরানো পরিশ্রমের অপমানটা আমাকে বিঁধছিল। সেই রাতে আমি ঠিক মতো ঘুমাতে পারিনি। 2 চোখ বন্ধ করলেই মেয়ের সেই নিষ্ঠুরতা আর আকাশের দম্ভ ভরা কথাগুলো কানে বাজছিল। পরদিন সকালে আব্বু আমাকে ডেকে হাতে কিছু টাকা দিলেন আর বললেন, এই নে বাজান, তোর চশমাটা তো ভেঙে গেছে শুনলাম। এটা দিয়ে নতুন একটা ভালো ফ্রেমের চশমা বানিয়ে নিস। সাবধানে চলাফেরা করবি। আমি জানি এই টাকাগুলো জমাতে আব্বুকে কত কাপ চা বেশি বিক্রি করতে হয়েছে। আমি টাকাটা নিয়ে কলেজে গেলাম, কিন্তু ক্লাসে ঢোকার সাহস পাচ্ছিলাম না। শেষমেশ ক্লাস শুরু হওয়ার কয়েক মিনিট পর পেছনের দরজা দিয়ে চুপি চুপি গিয়ে বসলাম। ক্লাস শুরু হলো। স্যার মানুষটা খুব গম্ভীর। ক্লাসে ঢুকে বোর্ডে একটা বিশাল গাণিতিক সমস্যা, ম্যাথামেটিক্স ইকোনমিক্স এর একটা কঠিন ম্যাথ লিখতে শুরু করলেন। পুরো ক্লাসে নীরবতা। স্যার মার্কের নামিয়ে চোখ রেখে চশমাটা নাকের ডগায় নামিয়ে পুরো ক্লাসের দিকে তাকালেন। তারপর গম্ভীর স্বরে বললেন, কেউ কি আছো এটা সমাধান করার মতো? পুরো ক্লাসের সবাই একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে। আকাশ আর মিহি, যারা সামনের বেঞ্চে বসে সবসময় ভাব দেখায়, তারাও খাতা উল্টে পাল্টে দেখছে, কিন্তু কারোর সাহস হচ্ছে না বোর্ডে যাওয়ার। আকাশ তো ফিস ফিস করে মিহিকে বলছে, আরে স্যার, কি পাগল হয়ে গেছেন? এসব তো থার্ড ইয়ারের ম্যাথ। আমি এই ম্যাথটা পারবো। বুকের ভেতরটা কাঁপছে, হাতটা বারবার পকেটে চলে যাচ্ছে। একবার ভাবলাম থাক, আবার যদি অপমানিত হই, কিন্তু পরক্ষণে আব্বুর সেই ঘাম ভেজা মুখটা মনে পড়লো। আমি খুব ধীর গতিতে কাবা কাবা হাতে পেছনের বেঞ্চ থেকে হাত তুললাম। স্যার অবাক হয়ে আমার দিকে তাকালেন আর বললেন, হ্যাঁ, তুমি পেছনে যে বসে আছো সামনে এসো। আমি যখন উঠে দাঁড়ালাম, ক্লাসে একটা গুঞ্জন শুরু হলো। আকাশ হো হো করে হেসে উঠে বলল, স্যার, ও তো চশমা ছাড়া ঠিক মতো বোর্ডে দেখতে পায় না, ও আবার কি ম্যাথ করবে? মিহি মুখ টিপে হেসে বলল, স্যার, ওর প্যান্ট নষ্ট হয়ে যাবে ম্যাথ করতে গেলে। সাইলেন্স প্লিজ। সবাই চুপ করে গেল। আমি কোনো কথা না বলে সামনে গেলাম। স্যারের হাত থেকে মার্কারটা নিলাম। ক্লাসের সবার বিদ্রুপ মেশানো হাসি আমার কানে বাজছে, কিন্তু বোর্ডে চোখ দিতেই আমি সব ভুলে গেলাম। আমার মাথা শুধু ঘুরছিল আমাকে পারতেই হবে। প্রায় 5 মিনিট একটানা বোর্ডে লিখলাম। শেষ লাইনটা লিখে যখন মার্কারটা রাখলাম, তখন পুরো ক্লাসে নীরবতা। স্যার বোর্ডে লেখাগুলোর দিকে হা করে তাকিয়েছেন। স্যার আমার দিকে ফিরে কাঁপা কাঁপা গলায় বললেন, অবিশ্বাস্য, তুমি শুধু সমাধানই করনি, বরং শর্টকাট যে মেথড ব্যবহার করেছো সেটা আমি নিজেও ভাবিনি। এই ছেলে, তোমার নাম কি? আমি মাথা নিচু করে বললাম, রাকিব স্যার। স্যার আমার পিঠে হাত রেখে সবার সামনে বললেন, সবাই দেখো, একেই বলে মেধা।
পোশাক বা অভিজাত্য দিয়ে মানুষ বড় হয় না। সে আজ আমাদের সবাইকে প্রমাণ করে দিল। আই এম প্রাউড অফ ইউ। পুরো ক্লাস করতালিতে ফেটে পড়লো। আমি কোনো মতে মাথা নিচু করে আবার পেছনের বেঞ্চে গিয়ে বসলাম। মিহি আর আকাশের দিকে তাকিয়ে দেখলাম তাদের মুখগুলো অপমানে কালো হয়ে গেছে। তারা যেন বিশ্বাসই করতে পারছে না যে তাদের ভাষায় এই বস্তির ছেলেটা পুরো ক্লাসের সামনে হিরো হয়ে গেল। ক্লাস শেষ হওয়ার পর ক্যাম্পাস থেকে বের হয়ে এলাম, তখন দেখলাম আকাশ আর মিহি এক কোণে দাঁড়িয়ে গজ গজ করছে। আমাকে দেখে আকাশ তপ্ত চোখে তাকালো। মিহি তার ব্যাগটা সজোরে কাঁধে ঝোলাতে ঝোলাতে ফিসফিস করে আকাশকে বলল, এই অপমান আমি ভুলবো না আকাশ। এই খ্যাত ছেলেটা সবার সামনে আমাদের ছোট করলো। ওর জন্য এমন একটা অবস্থা করতে হবে যেন ও আর এই কলেজে মুখ দেখাতে না পারে। আকাশ দাঁতে দাঁত চেপে বলল, চিন্তা করিস না মিহি, সামনেই কলেজের কালচারাল প্রোগ্রাম স্পোর্টস আসছে। ওখানে ওকে এমনভাবে ফাঁসাবো যে ওর পড়াশোনা চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। আমি তাদের কথা শুনতে পেলেও না শোনার ভান করে গট গট করে গেটের দিকে এগিয়ে গেলাম। সামনের পথটা যে আরো কঠিন আর ভয়াবহ হবে সেটা আমি ঠিকই বুঝতে পারছিলাম। এসব ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম। তারপর এভাবেই কয়েকটা দিন পার হয়ে গেল। আমি ক্লাসে ঢুকলে তাদের ফিস ফিস করে হাসাহাসি করা এখন আর খারাপ লাগে না, কেননা স্যারগুলো এখন আমাকে অনেক ভালোবাসে। দেখতে দেখতে কলেজের বার্ষিক কালচারাল প্রোগ্রাম আর স্পোর্টস উইক চলে এলো। সারা কলেজে সাজ সাজ রব। আকাশ আর মিহি এই প্রোগ্রামের আয়োজক কমিটিতে ঢুকে পড়ছে। তারা জানতো যে আমি স্পোর্টস বা কালচারাল কোনো কিছুতে অতটা সাবলীল নই। স্পোর্টস এর প্রথম দিন 100 মিটার দৌড় প্রতিযোগিতার নাম লেখানো হচ্ছিল। আকাশ হঠাৎ সবার সামনে আমার দিকে তাকিয়ে বলল, কিরে রাকিব, তুই তো প্রতিদিন রিক্সার টাকা বাঁচাতে মাইলকে মাইল পথ হেঁটে আসিস, তোর তো অনেক স্টামিনা। তো আয় দৌড় প্রতিযোগিতায় নাম দে। নাকি হেরে যাওয়ার জন্য দৌড়াতে লজ্জা লাগছে? পুরো মাঠের সবাই আমার দিকে তাকিয়ে মিহি পাশ থেকে মুখ বাঁকিয়ে বলল, আরে আকাশ, ওকে কেন ডাকছিস? দৌড়তে গিয়ে যদি ওর ওই ঢিলে ঢালা প্যান্টটা খুলে যায় তবে তো কলেজের মান সম্মান সব যাবে। বলেই সবাই হো হো করে হেসে উঠলো। তাই তাদের হাসি সহ্য করতে না পেরে আমি শান্ত গলায় বললাম, আমি নাম লেখাবো। তখন আকাশের চোখে একটা নিষ্ঠুর হাসি ফুটে উঠলো। সেটা জানতো না ছোটবেলা থেকে গ্রামের আলপথ দিয়ে দৌড়ানো আমার একটা শখ। দৌড় শুরু হওয়ার সময় আকাশ আমার পাশের ট্র্যাকে দাঁড়ালো। দৌড় শুরু হতেই আমি আমার সবটুকু শক্তি দিয়ে ছুটতে শুরু করলাম। আকাশ শুরুতে অনেক গতি দেখালো, মাঝপথে গিয়ে হাঁপে উঠলো। আমি যখন ফিনিশিং লাইন পার হলাম তখন দেখি আকাশ অনেক পেছনে। প্রথম হয়ে যখন আমি মেডেলটা নিতে গেলাম আকাশের দিকে তাকিয়ে দেখি আকাশ রাগে ফেটে পড়ছিল। পরের দিন কালচারাল অনুষ্ঠানে আমাকে অপমান করার জন্য আকাশ আমার নামটা কবিতা আবৃত্তির লিস্টে ঢুকিয়ে দিল, কিন্তু আমাকে জানালো না। এক পর্যায়ে হঠাৎ মাইকে ঘোষণা করা হলো এখন কবিতা আবৃত্তি করবে রাকিব। আমি তো আকাশ পেয়ে পড়লাম। আমি তো কোনো প্রস্তুতি নিয়ে আসিনি। আকাশ আর মিহি আড়ালে দাঁড়িয়ে হাসছিল। আমার আর বুঝতে বাকি হলো না কাজটা কে করছে। তাদের প্ল্যান ছিল আমি স্টেজে গিয়ে বোবা হয়ে দাঁড়িয়ে থাকবো আর সবাই আমাকে দেখে হাসবে। আমি ধীর পায়ে স্টেজে গিয়ে দাঁড়ালাম, মাইক্রোফোনটা হাতে নিলাম। সামনে হাজার হাজার ছাত্রছাত্রী। আকাশ নিচ থেকে টিটকারি দিয়ে বলল, শুরু কর কবি সাহেব, নাকি বাসা হারিয়ে ফেলেছ? আমি চোখ বন্ধ করলাম। চোখের সামনে ভেসে উঠলো আব্বু সেই ঘাম ভেজা মুখ, আম্মু সেই ছেঁড়া আঁচল আর আমার উপর হওয়া প্রতিটা অপমানের স্মৃতি। তারপর বললাম, হাই এভরিওয়ান, কবিতা আবৃত্তি করছি যার নাম হৃদয়ের আলপনা। তোমার চোখের নীল সীমানায় হারিয়ে যেতে চাই, মেঘের খামে তোমার নামে চিঠি লিখে যাই। এক চিমটি রোদে ভিজে গোধূলি যখন নামে তোমার কথা মনে পড়ে এই হৃদয়ের ধামে। তুমি মানেই বসন্তকাল, পলাশ রাঙা হাসি, মনের ভুলে তোমায় আমি বড্ড ভালোবাসি। সারা আকাশ সাক্ষী রেখে বাড়িয়ে দিলাম হাত, তোমার সাথেই কাটুক আমার স্বপ্ন ঘেরা রাত। শিশির ভেজা ঘাসের উপর আলতো তোমার পা, মনের গহীন কোণে শুধু তোমারই নাম গা। হয়তো কোনো গহীন বনে বা নদীর কিনারে রাখবো তোমায় যত্ন করে বুকের মাঝারে। আমার আবৃত্তি শেষ হওয়ার পর পুরো অডিটোরিয়াম কয়েক সেকেন্ড নিস্তব্ধ হয়ে রইলো। তারপরে এমন করতালি পড়লো যা আমি আগে কখনো শুনিনি। অনেক বড়লোক ঘরের ছাত্রছাত্রীরাও দাঁড়িয়ে আমাকে সম্মান জানালো। আকাশ আর মিহি মাথা নিচু করে সেখান থেকে চলে গেল। তাদের সব পরিকল্পনা এখন তাদের উপরেই অপমান ফিরে এসেছে। তারা আমাকে গর্তে ফেলতে চেয়েছিল, কিন্তু আমি সেই গর্তকে সিঁড়ি বানিয়ে উপরে উঠে এসেছি। বাসায় ফেরার পথে আমি আকাশের দিকে তাকালাম। আকাশ আর মিহি এখন
আর আমার দিকে তাকাতে সাহস পাচ্ছে না। আমি মনে মনে হাসলাম, আমার পথ এখনো অনেক বাকি। কিন্তু আজ আমি একটা জিনিস বুঝেছি, স্বপ্ন দেখার সাহস থাকলে আর পরিশ্রম করার মানসিকতা থাকলে কোনো অপমানে মানুষকে থামিয়ে রাখতে পারে না। বাসায় গিয়ে আজ আমি আব্বুকে জড়িয়ে ধরলাম। আব্বু অবাক হয়ে বললেন। কি হয়েছে বাজান? আমি বললাম, আজকে আমি কলেজে ফার্স্ট হয়েছি আব্বু। সবাই আমার জন্য দাঁড়িয়ে থেকে করতালি জানিয়েছে। আমি জানি বাজান, তুমি একদিন আমার মুখ উজ্জ্বল করবেই। দোয়া করবেন আব্বু। তোমার জন্য সারা জীবন দোয়া থাকবে। এভাবে আরো কয়েকদিন কেটে গেল। আকাশ আর মিহি আমার পেছনে এই কয়েকদিন লাগেনি। ভাবলাম ভালোই হয়েছে, হয়তো তাদের ভুল বুঝতে পারছে। কিন্তু আকাশ আর মিহি যে এতটা নিচে নামতে পারে সেটা আমার কল্পনাতেও ছিল না। একদিন ক্লাসের মাঝখানে হঠাৎ মিহি চিৎকার করে কাঁদতে শুরু করলো। স্যার তখন বোর্ডে লিখছিলেন। তিনি তড়িঘড়ি করে এগিয়ে এলেন। মিহি স্যারের সামনে ডুকরে কেঁদে উঠলো। স্যার মিহিকে বলল। কি হয়েছে মিহি, তুমি কাঁদছো কেন? তখন কাঁদতে কাঁদতে মিহি বলে উঠলো। স্যার, এই ছেলেটা, ও আমার গায়ে খুব বাজেভাবে হাত দিয়েছে। আমি ওকে নিষেধ করেছি কিন্তু ও শুনছে না। ও খুব নিচু মনের ছেলে স্যার। আমি এতক্ষণ খেয়াল করিনি, কিন্তু মিহির দিকে তাকিয়ে দেখি ওর আঙ্গুল আমার দিকে নিশানা করে তাক করা। আকাশ সাথে সাথে উঠে দাঁড়িয়ে একবারে বলল। হ্যাঁ স্যার, আমিও নিজের চোখে দেখেছি। ও মিহির শরীরে অশ্লীলভাবে টাচ করেছে। পুরো ক্লাস যেন স্তব্ধ হয়ে গেল। আমার কান দিয়ে যেন গরম ধোঁয়া বের হচ্ছিল। এই মেয়ে কি বলে? আমি নাকি তার গায়ে অশ্লীল ভাবে টাচ করেছি, যা আমি আপনার স্বপ্নেও ভাবিনি। আমি কাঁপতে কাঁপতে বললাম, স্যার বিশ্বাস করুন, আমি এরকম কিছু করিনি। স্যার আমার কোনো কথা না শুনে আমার কাছে এসেই ঠাস করে দিলেন একটা। স্যারের হাতের চড়টা আমার বাগালে এসে লাগলো। আমি সিটকে বেঞ্চের কোণে পড়ে গেলাম। স্যার রাগে কাঁপছিলেন। তিনি চিৎকার করে বললেন। চুপ করো একদম। তোমাকে আমি মানুষ ভেবেছিলাম, তোমাকে নিয়ে গর্ব করেছিলাম, কিন্তু তুমি ভুল ছিলাম। আসলে কয়লা ধুলো ময়লা যায় না। তোমার মতো নিচু পরিবারের ছেলেদের রক্তেই দোষ থাকে। স্ট্রিট বয়ের মতো আচরণ করছো এই নামি কলেজে এসে। গেট আউট রুম। আমার দু চোখ বেয়ে তখন নোনা জল ঝরছে। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। স্যার গজ গজ করতে করতে রুম থেকে বেরিয়ে গেলেন। যাওয়ার আগে। ক্লাসে মুডটাই নষ্ট হয়ে গেল। তোমার বিরুদ্ধে আমি এখনই প্রিন্সিপাল স্যারের কাছে রিপোর্ট দিচ্ছি। তোমাকে টিসি দিয়ে কলেজ থেকে বের করার ব্যবস্থা করছি। ওয়েট। স্যার চলে যেতেই মিহি তার ন্যাকা কান্না থামিয়ে দিল। তার ঠোঁটে তখন এক পৈশাচিক হাসি। সে আমার সামনে এসে নিচু স্বরে বলল। কিরে খ্যাত, এবার ঠেলা সামলা। মেধা দিয়ে খুব হিরো হতে চেয়েছিলি না? এই কলেজটা তোর মতো ভিখারির জন্য না। কাল থেকে যেন তোকে আর এই তল্লাটে না দেখি। আমি ধরা গলায় শুধু একটা কথাই জিজ্ঞেস করলাম, আপনাদের আমি কি ক্ষতি করছিলাম? কেন আমার জীবনটা নিয়ে এভাবে খেলছেন? আকাশ পাশ দিয়ে টিটকার দিয়ে বলল। তোর অস্তিত্বই আমাদের কাছে বিরক্তির কারণ। তুই আমাদের লেভেলের না, এটাই তোর সবচেয়ে অপরাধ। আমি আর এক মুহূর্ত দাঁড়ালাম না। ব্যাগটা কাঁধে নিয়ে কলেজ থেকে বেরিয়ে এলাম। কান্নায় আমার চোখ ঝাপসা হয়ে যাচ্ছিল। রিক্সা নেওয়ারও টাকা নেই, তাই হেঁটে হেঁটে বাসার দিকে রওনা দিলাম। কিন্তু মনে হচ্ছিল পায়ের শক্তি ফুরিয়ে আসছে। রাস্তায় চলার সময় মনে হচ্ছিল সবাই আমার দিকে তাকিয়ে ফিসফিস করছে। এই মিথ্যা অপবাদ কি আগুনের মতো সব জায়গায় ছড়িয়ে পড়ছে? বাসার কাছাকাছি আসতে দেখলাম আমার বাড়ির সামনে অনেক মানুষের ভিড়। আমার বুকটা কেঁপে উঠলো। ভিড় ঠেলে ভেতরে ঢুকতেই দেখলাম আব্বু স্তব্ধ হয়ে বারান্দায় বসে আছেন। আম্মু মাটিতে বসেই অজরে কাঁদছেন। আমাদের প্রতিবেশী রহমান চাচা আমাকে দেখেই বলে উঠলেন। ছি রাকিব, তোর বাবা এত কষ্ট করে তোকে শহরের কলেজে পাঠালো, আর তুই সেখানে গিয়ে মেয়েদের শিলতাহানি করলি। তোর জন্য আজ তোর বাপের মাথাটা হেড হয়ে গেল। আমি দৌড়ে গিয়ে আব্বুর পা জড়িয়ে ধরলাম। চিৎকার করে বললাম, আব্বু বিশ্বাস করো, আমি এসব কিছু করিনি। ওরা আমাকে ফাঁসিয়েছে আব্বু। ওরা আমাদের মতো গরিবদের দেখতে পারে না। আব্বু কোনো কথা বললেন না, শুধু তার চোখের কোণ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়লো। যে বাবা সবসময় বলতেন বড় মানুষ হও, আজ সেই বাবার চোখের দিকে তাকানোর সাহস আজ আমার নেই। হরদা আম্মু বসা থেকে উঠে তড়িৎ গড়িতে আমার কাছে এলেন। কিছু বুঝে ওঠার আগেই আমার ডান গালে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিলেন। থাপ্পড়টার শব্দে যেন পুরো উঠোনটা স্তব্ধ হয়ে গেল। তারপর আম্মু বলল। চুপ কর, আর একটাও মিথ্যা কথা বলবি না। পাড়ার মানুষ এসে আমাদের মুখে চুলকালি দিয়ে যাচ্ছে, আর তুই এখনো নিজেকে নির্দোষ দাবি করছিস। আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের একটা সম্মান ছিল।
তুই আজ সেই সম্মান ধুলোয় সাথে মিশিয়ে দিলি। আম্মু, তুমিও আমাকে বিশ্বাস করছো না? আমি তোমার ছেলে। আজ থেকে তোর মতন কুলাঙ্গারকে নিজের ছেলে বলতেও আমার ঘৃণা হচ্ছে। তোর বাবা দিনের পর দিন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে চায়ের দোকানে খাটুনি দিয়েছে শুধু তোর পড়াশোনার জন্য, আর তুই কলেজে গিয়ে এই নোংরামি করলি। কেন করলি এটা? আমাদের কি মরার জায়গাটুকুও রাখলি না? আমার কথাগুলো কলিজায় বিঁধলো, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে যাচ্ছে। আব্বু তখনও পাথরের মতো বসে আছেন। পাড়ার মানুষের বাঁকা কথা আর আম্মুর এই ঘৃণা আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছিল। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। বুক ফাটা কান্না নিয়ে দৌড়ে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। বাইরে তখনও আম্মুর বিলাপ আর লোকজনের কানা ঘোষা শোনা যাচ্ছিল। আমি অন্ধকারে বিছানায় শুয়ে ডুকরে ডুকরে কাঁদতে লাগলাম। মনে হচ্ছিল আকাশ আর মিহি শুধু আমার কলেজ নয়, আমার পুরো পৃথিবীটাই ধ্বংস করে দিয়েছে। আমি তো শুধু পড়াশোনা করে বড় হতে চেয়েছিলাম, তবে কেন এই নিষ্ঠুরতা? রাতে আর কারো খাওয়া দাওয়া হলো না, খালি পেটে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে গেছি জানি না। রাত তখন আনুমানিক 1টা। হঠাৎ আম্মুর চিৎকার শুনে আমার ঘুম ছুটে গেল। রাকিব, জলদি আয়। তোর হাব্বুর কি হলো? ওগো, কি হলো? তোমার কথা বলো। আমি দরজা খুলে দৌড়ে বারান্দায় গেলাম। দেখলাম আব্বু মেঝেতে পড়ে আছেন। তার হাত দুটো বুকের উপর শক্ত হয়ে চেপে ধরা, বুকটা যন্ত্রণায় নীল হয়ে গেছে, কপাল বেয়ে দরদর করে ঘাম ঝরছে। তিনি নিঃশ্বাস নিতে পারছেন না। আমি চিৎকার করে উঠলাম, আব্বু, আব্বু কি হয়েছে আপনার? আমাদের প্রতিবেশী কয়েকজন এগিয়ে এলেন। দ্রুত একটা সিএনজি ডেকে আমরা আব্বুকে নিয়ে শহরের বড় হাসপাতালের দিকে ছুটলাম। সারাটা পথ আম্মু শুধু কাঁদছিলেন আর আমাকে অভিশাপ দিচ্ছিলেন। তোর জন্য, সব তোর জন্য। হই, কলেজে যাওয়ার পর থেকে আমাদের সংসারে অমঙ্গল নেমে এসেছে। তোর ওই অপকর্মের খবর শোনার পর থেকে মানুষটার বুক চেপে ধরে বসেছিল। তোর মতন ছেলের জন্যই আজ তোর বাবা এই অবস্থা। যদি আজ তোর আব্বুর কিছু হয়ে যায়, তবে আমি কোনোদিনও তোকে মাফ করব না, এই আমি বলে দিলাম। আমি কিছুই বলতে পারলাম না, শুধু শুনেই গেলাম। হাসপাতালে পৌঁছানোর পর ডাক্তাররা দ্রুত আব্বুকে ইমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে গেলেন। আমাদের বাইরে অপেক্ষা করতে বলা হলো। সাদা পোশাক পরা নার্স আর ডাক্তারদের দৌড়ঝাঁপ দেখে আমার কলিজা শুকিয়ে আসছিল। কিছুক্ষণ পর একজন ডাক্তার বের হয়ে এলেন। তার মুখটা খুব গম্ভীর। তারপর উনি বললেন, উনার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে। প্রচুর মানসিক চাপের কারণে ব্লাড প্রেশার এক লাফে অনেক বেড়ে গিয়েছিল। আমরা তাকে আইসিইউতে নিচ্ছি। আগামী 24 ঘন্টা খুব ক্রিটিক্যাল। আপনারা দোয়া করুন। কথাগুলো শুনে আম্মু হাসপাতালের মেঝেতেই বসে পড়লেন। তার সে আহাজারি যেন হাসপাতালের দেওয়ালগুলোকেও কাঁপিয়ে দিচ্ছিল। তিনি আমার দিকে এক পলক তাকালেন। সেই চোখে কোনো স্নেহ নেই, এখন আছে শুধু ঘৃণা আর চরম ধিক্কার। আমি হাসপাতালের এক কোণে দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে রইলাম। নিজেকে খুব অপরাধী মনে হচ্ছিল। সত্যিই কি আমি আমার বাবার এই অবস্থার জন্য দায়ী, নাকি এই সমাজ যারা সত্য না জেনেই একজন নিরপরাধ মানুষকে কাঠগড়ায় দাঁড় করে দিল? এভাবেই কেটে গেল আরো 2 ঘন্টা। হাসপাতালের করিডোরে ঘড়ির কাঁটা যেন থমকে আসছে। রাত 3টে। চারিদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা, যা কেবল ইমার্জেন্সির সাইরেন আর আম্মুর চাপা কান্নায় মাঝে মাঝে ভেঙে যাচ্ছে। হঠাৎ আইসিইউ এর লাল বাতিটা নিভে গেল। ডাক্তার বের হয়ে আসলেন। তার ক্লান্ত মুখ আর নিচু হয়ে থাকা চোখ জোড়া দেখেই আমার বুকটা ধক করে উঠলো। ডাক্তার আমার সামনে এসে দাঁড়ালেন। তারপর আমি তাকে জিজ্ঞেস করলাম, ডাক্তার, আমার বাবার কি অবস্থা? দুঃখিত, আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু আপনার বাবাকে ফেরানো গেল না। অনেক বড় ধরনের কোনো মানসিক আঘাত পাইছে, যা উনি সইতে পারেনি। কথাটা শুনেই আম্মু একটা আর্ত চিৎকার দিয়ে মেঝেতে লুটিয়ে পড়লেন। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। মনে হলো আমার চারপাশের দেওয়ালগুলো ভেঙে আমার উপর পড়ছে। আব্বু নেই, যে মানুষটা কাল সকালেও আমার মাথায় হাত রেখে বলেছিল বড় মানুষ হও, সে মানুষটা আজ একরাশ অপমান নিয়ে চলে গেল। আমি দৌড়ে ভেতরে গেলাম। আব্বুর মৃতদেহটা সাদা কাপড়ে ঢাকা। আমি ওনার পা জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে লাগলাম, আব্বু, একবার চোখ মেলো, আমি নির্দোষ আব্বু, আমি কোনো ভুল করিনি। তুমি বিশ্বাস না করে কেন চলে গেলে আব্বু? কিন্তু আব্বু আর সাড়া দিলেন না। আম্মু পাগলের মতো ভেতরে ঢুকে আমার কলার চেপে ধরলেন। ওনার কান্না তখন চিৎকার রূপ নিয়েছে। তারপর চিৎকার করে বললেন, তুই ছবি না ওনাকে। তোর ওই অপবিত্র হাত দিয়ে আমার স্বামীকে আর ছবি না। খুনি তুই, তোর বাপের খুনি। ওনার মৃত্যুর জন্য শুধু তুইই দায়ী, শুধু তুই। হাসপাতালের নার্স আর লোকজন আমাদের শান্ত করার চেষ্টা করছিল,
কিন্তু আম্মুর বিলাপ থামছিল না। ভোরবেলা অ্যাম্বুলেন্সে করে আব্বুর লাশ নিয়ে যখন আমার বাড়িতে পৌঁছলাম, পাড়ার মানুষ জ্বর হলো, কেউ সহমর্মিতা দেখালো না, কারণ সবার চোখ মুখ ছিল তাচ্ছিল্য। তারা ফিসফিস করছিল, ছেলেটা কলেজে গিয়ে নষ্টামি করেছে, আর সেই শোকেই বেচারা বাবা ধনে প্রণে গেল। তাদের কথাগুলো যেন কলিজা ফুটো করে দেওয়ার মতো ছিল। সকাল 10টায় জানাজা শেষে আব্বুকে গোরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হলো। নিজের হাতে আব্বুর কবরে মাটি দিয়ে যখন ঘরে ফিরলাম, তখন আমার শরীর আর চলছে না। আমি ধীর পায়ে নিজের বাড়ির দিকে এগোতে লাগলাম। বাড়ির সামনে আসতেই হঠাৎ আম্মুর তীক্ষ্ণ গলার আওয়াজে আমার পা থমকে গেল। আম্মু চিৎকার করে বলে উঠলো। কোথায় যাচ্ছিস? আমি ভেজা চোখে তাকালাম। আম্মু দরজার সামনে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছেন। ওনার চোখে পানি নেই, আছে শুধু আমার জন্য জল জলে ঘৃণা। তারপর আমি বললাম, ঘরে যাচ্ছি আম্মু, খুব ক্লান্ত লাগছে। খবরদার, ওই ঘরে পা দিবি না। যে ঘরে তোর বাবা তোর স্বপ্ন নিয়ে রাত জেগে যাবে করতো, সেই ঘরে তোর মতন কলঙ্কিত ছেলের জায়গা নেই। তোর জন্য আজ তোর আব্বুর এই কবরে শুয়ে আছে। পাড়ার লোকে আমাদের ছিছি করছে। তুই থাকলে উনার আত্মা শান্তি পাবে না। আম্মু, আমি কোথায় যাব? তোমরা ছাড়া আমার তো আর কেউ নেই। যেখানে খুশি সেইখানে যা। আজ থেকে তুই আমার কাছে মৃত। তোর বাপের খুনিকে আমি এই ঘরে অন্ন দিতে পারবো না। এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হয়ে যা। বলেই আম্মু আমার কাপড়ের সেই পুরোনো ব্যাগটা ঘর থেকে ছুঁড়ে মারলেন উঠোনে। পাড়ার মানুষ গোল হয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে, কেউ একটা কথাও বললো না আমার হয়ে। আমি ব্যাগটা তুলে নিলাম। বুক ফেটে কান্না আসছিল, কিন্তু কাঁদতে পারলাম না। ব্যাগটা হাতে নিয়ে আমি যখন আমাদের ছোট্ট উঠানটা ছেড়ে বের হচ্ছিলাম, তখন একবার পেছন ফিরে তাকালাম। আম্মু তখনও দরজায় দাঁড়িয়ে আছেন। একবার ভাবলাম হয়তো আম্মু আমাকে পেছন থেকে ডাকবে আর বলবে, বাজান যাইস না। কিন্তু আম্মু আমাকে ভুল প্রমাণিত করলেন, কিছুই বললেন না। বরং আমি গেট দিয়ে বের হতেই উনি ধরাস করে দরজাটা বন্ধ করে দিলেন। পরিচিত রাস্তাগুলো আজ কেন যেন খুব অচেনা লাগছিল। পেটে সেই সকাল থেকে দানা পানি পড়েনি, কিন্তু খিদের চেয়েও বুকের ভেতরকার হাহাকারটা অনেক বেশি ছিল। হাতে মাত্র কয়েকটা টাকা, যা আব্বু ওই চশমা বানানোর জন্য দিয়েছিলেন। এই টাকা আমি কিছুই করতে পারবো না। হাঁটতে হাঁটতে আমি রাস্তায় মোড়ে এসে দাঁড়ালাম। বিকেল গড়িয়ে সন্ধ্যাও পার হয়ে গেল, রাত গভীর হচ্ছে, চারদিকে সব দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে। আমি কোথায় যাব, কার কাছে গিয়ে মাথা গোঁজার ঠাঁই চাইবো? যারাই আমাকে চেনে তারাই তো আমাকে এখন ঘৃণা করে। তাই রেল স্টেশনে গিয়ে একটা বেঞ্চে বসে পড়লাম। রাতটা কোনো রকম না খেয়েই বেঞ্চে বসে কাটিয়ে দিলাম। পরদিন সকালে তীব্র খিদে আর তৃষ্ণায় আমার শরীর কাঁপছিল। স্টেশনের এক কোণে বসে যখন আমি ঝিমোচ্ছিলাম, তখন একজন বয়স্ক লোক আমার পাশে এসে বসলেন। ওনার পরনে খুব সাধারণ মলিন পোশাক। উনি আমার অবস্থা দেখে বললেন। কিরে বাপ, খুব বিপদ? আমি ওনার দিকে তাকিয়ে চোখের জল ধরে রাখতে পারলাম না, সব কথা খুলে বললাম। উনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, শহরটা খুব নিষ্ঠুর রে বাপ। এখানে সত্যের চেয়ে মিথ্যার আওয়াজ বেশি জোরে হয়। তবে ভেঙে পড়িস না, আল্লাহ কিছু একটা ব্যবস্থা তোকে করেই দিবে। আমার বলতে খুব লজ্জা করছিল। তারপর আমি লোকটাকে বলে উঠলাম, চাচা, আমার খুব ক্ষুধা লাগছে, কিছু খাবার হবে? উনি আমার অসহায়ত্ব বুঝতে পারলেন। তারপর সাথে সাথেই আমার হাত ধরে নিয়ে গিয়ে একটা স্টেশনের পাশেই ছোট্ট একটা হোটেলে বসলেন। ওয়েটারকে ভাত দিতে বললেন। কিছুক্ষণ পরেই ওয়েটার ভাত আর ডাল দিয়ে গেল। খাবার সামনে পেয়ে আমি কিছু না ভেবেই ক্ষুধার্ত সিংহের মতো খেতে লাগলাম। আমার খাওয়া দেখে লোকটা আমার দিকে তাকিয়ে আছে। আমার অবস্থা সে বুঝতে পারছে। সবকিছু জ্বালা সহ্য করা যায়, কিন্তু ক্ষুধার জ্বালা সহ্য করা অনেক কঠিন। খাওয়া শেষ হতেই লোকটা আমাকে জিজ্ঞেস করলো, এ বেলা না হয় আমি খাওয়ালাম, কিন্তু পরের বেলা কি হবে কিছু ভেবে দেখেছো বাপজান? আমি লোকটার কথা চিন্তা করলাম আর ভাবলাম উনি তো ঠিক কথাই বলছে। এভাবে আমি কয় বেলা নিজের জন্য লড়ে যাব? তাই আমি ভেবে নিলাম, এই শহরে আর এক মুহূর্ত থাকবো না। এখানে থাকলে এখানকার মানুষ আমাকে ভালো মতো বাঁচতে দেবে না, আর আমার বাবার স্বপ্ন এখান থেকে পূরণ করতে পারবো না। আমাকে সত্য প্রমাণ করতে হবে, আমার বাবার স্বপ্নকে পূরণ করতেই হবে, যে করেই হোক। তাই সিদ্ধান্ত নিলাম আমি ঢাকা চলে যাব। কিন্তু আমার কাছে কোনো টাকা পয়সা নেই। তাই আমি সব ভেবে ওনাকে বললাম, চাচা, আমি এখান থেকে ঢাকা যেতে চাই। সেখানে কোনো একটা কাজের ব্যবস্থা করবোই, সাথে পড়াশোনাও চালিয়ে যেতে চাই। খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো বাপজান, পড়াশোনা ছেড়ো না। কিন্তু আমার কাছে সেরকম কোনো টাকা নেই। তারপর উনি ওনার পাঞ্জাবির পকেটে হাত দিলেন। সেখান থেকে 2,000 টাকার নোট আমার হাতে ধরে দিয়ে বললেন, এর থেকে বেশি আমার পক্ষে সাহায্য করা সম্ভব হচ্ছে না বাপজান।
ওনার এই উদারতা দেখে আমার চোখে পানি এসে গেল। যেখানে আমার আপনজনই আমাকে ভুল বুঝে দূরে ঠেলে দিল, যেন একটা অপরিচিত মানুষ আমাকে সবকিছু দিয়ে সাহায্য করছে। আমার চোখে পানি দেখে লোকটি বলে উঠলো, কি ব্যাপার বাবজান, তুমি কাঁদছো কেন? আমি হাতের উল্টো পিঠে চোখের জল মুছে চাচার দিকে তাকালাম। আমার গলা কান্নায় বুঝে আসছিল, তবু নিজেকে শক্ত করে বললাম, না চাচা, এটা কান্নার জল না, এটা কৃতজ্ঞতার জল। যেখানে নিজের জন্মদাত্রী মা আমাকে খুনি অপবাদ দিয়ে ঘর থেকে বের করে দিল, সেটা আপনি একজন অচেনা মানুষ হয়ে আমার পাশে দাঁড়ালেন। এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না চাচা। চাচা আমার মাথায় হাত রেখে বললেন, কোনো শোধ করার চিন্তা করিস না বাপ, তুই শুধু বড় মানুষ হয়ে দেখাস, তোর বাপের আত্মা তখন শান্তি পাবে। মানুষের বিচার মানুষ না করলেও উপরওয়ালা ঠিকই করেন। আমি ব্যাগটা শক্ত করে আঁকড়ে ধরে বললাম, ঠিক বলছেন চাচা, আমাকে অনেক এগিয়ে যেতে হবে। এই অপমান, এই লাঞ্ছনা আমি বৃথা যেতে দেব না। আমি ঢাকা যাচ্ছি শুধু নিজের পেট চালানোর জন্য না, আমার হারানো সম্মান আর বাবার স্বপ্ন ফিরে পেতে। একদিন আমি প্রমাণ করব যে আমি কোনো লম্পট নই। আমি একজন চাওয়ালার ছেলে ঠিকই, কিন্তু একজন সৎ বাবার যোগ্য সন্তান। ঠিক সেই মুহূর্তে স্টেশনের মাইক যান্ত্রিক গলায় ঘোষণা শোনা গেল, বগুড়া থেকে ঢাকাগামী আন্তঃনগর ট্রেন রংপুর এক্সপ্রেস কিছুক্ষণের মধ্যেই 2 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করবে। কিছুক্ষণ পর ঝকঝক শব্দ করে দূরে ট্রেনের হেডলাইট দেখা গেল। আমার বুকটা ধক করে উঠলো। এই ট্রেনটাই আমাকে নিয়ে যাবে এক অজানা গন্তব্যে। পেছনে পড়ে থাকবে আমার বাবার কবর, আমার ঘৃণা আর অপমানের পাহাড়, আর সামনে পড়ে আছে এক অনিশ্চিত যুদ্ধ। ট্রেনটা স্টেশনে এসে থামতেই ভিড়ের মধ্যে আমি দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। চাচা ট্রেনের জানলার পাশে এসে আমার হাতটা ধরলেন। সাবধানে থাকিস বাপজান, ঢাকা শহর বড় ভয়ঙ্কর, কিন্তু সুযোগের শহরও বটে। নিজের মেধা আর সততাকে হারাস না কখনো। আমি মাথা নেড়ে সায় দিলাম। ট্রেনটা হুইসেল দিয়ে ধীর গতিতে চলতে শুরু করলো। চাচার প্রতিচ্ছবিটা আস্তে আস্তে ছোট হয়ে আসছে। আমি জানালার পাশে বসে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে মনে মনে বললাম, বিদায় বগুড়া, বিদায় আম্মু, আমি আবার ফিরবো। তবে আজ যেভাবে মাথা নিচু করে যাচ্ছি, সেদিন সেভাবে ফিরবো না। সেদিন আমি হব সেই মানুষ যাকে দেখে আপনারা লজ্জিত হবেন আপনাদের ভুল সিদ্ধান্তের জন্য। ট্রেনের চাকার ছন্দে আমার মাথায় তখন একটাই চিন্তা ঘুরছে, ঢাকা গিয়ে কোথায় উঠবো, কি কাজ করব। কয়েক ঘন্টা জার্নি করার পর কমলাপুর রেলওয়ে স্টেশনে এসে গাড়ি থামলো। প্ল্যাটফর্মে যখন পা রাখলাম, তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। চারিদিকে মানুষের হই হুল্লোড়, কুলি আর হকারদের চিৎকার। এই যান্ত্রিক শহরের কোলাহলে নিজেকে খুব একা আর তুচ্ছ মনে হচ্ছিল। হাতে আছে মাত্র 500 টাকা, যেটা এই শহরে টিকে থাকার জন্য কিছুই না। কিন্তু না, ভেঙে পড়লে চলবে না। আমাকে কাজ খুঁজতে হবে। আব্বুর দোকানে চা বানানো আর কাপ ধোয়ার অভিজ্ঞতা আছে, তাই ভাবলাম কোনো হোটেলে অন্তত কাজ পেয়ে যাব। এদিকে বগুড়ায় আমার সেই প্রিয় স্যার গত কয়েকদিন ধরে তার মানে এক অদ্ভুত অস্বস্তি কাজ করছে। তিনি ভাবছেন, সেই স্টুডেন্টকে তো এখনো টিসি দেয়নি, তাহলে কলেজে কেন আসছে না। নিজের কৌতূহল মেটাতে স্যার আর দেরি করলেন না। অফিস থেকে আমার ফাইল বের করে আমার গ্রামের ঠিকানা সংগ্রহ করলেন। নিজের বাইকটা নিয়ে রওনা হলেন গ্রামের উদ্দেশ্যে। আমার গ্রামের মেঠো পথে ঢুকতেই স্যার অনুভব করলেন এক থমথমে পরিবেশ। পাড়ার মোড়ে একজনের কাছে আমার কথা জিজ্ঞেস করতেই লোকটি মুখ বাঁকিয়ে বলল, ওহ, ওই কুলাঙ্কারটার কথা বলছেন, যার জন্য ওর বাপটা মরলো? কথা শুনে স্যারের বুকের ভেতরটা ছ্যাদ করে উঠলো। তারপর স্যার বলল, বাপটা মারলো মানে? লোকটি সব খুলে বলল। কয়েকদিন আগে ঘটে যাওয়া সব ঘটনা, মেয়ের সেই অভিযোগ, পাড়ার লোকের ছিছি, আমার বাবার হার্ট অ্যাটাক এবং সবশেষে আমাকে বাড়ি থেকে বিতাড়িত করার গল্প। কথাগুলো শুনে স্যার হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন। স্যার মনে মনে ভাবছেন, তাহলে কি আমি ভুল করলাম? স্যার আর এক মুহূর্ত না দাঁড়িয়ে আমাদের বাড়ির সামনে পৌঁছলেন। দেখলেন উঠানে স্তব্ধ হয়ে বসে আছেন আমার মা, পরনে সাদা শাড়ি, চোখ দুটো কেঁদে কেঁদে কোটরে ঢুকে গেছে। স্যার এই অবস্থা দেখে কিছুই বলতে পারলেন না। নিজের অজান্তেই চোখ থেকে 2 ফোঁটা পানি বের হয়ে এলো। স্যার মনে মনে ভাবলেন, যে এত কষ্ট করে চা বেচে নিজের পড়াশোনা চালিয়ে যেত পারে, সে আর যাই হোক এই রকম খারাপ কাজ করতেই পারে না। এর পিছনে কিছু একটা রহস্য আছেই, যা আমি খুঁজে বের করবই। বলেই স্যার মনটা খারাপ করে বাইক নিয়ে চলে গেলেন। এদিকে ঢাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত স্টেশনের আশেপাশের অন্তত 20টি ছোট বড় হোটেলে গেলাম, কিন্তু আমার ভাগ্য যেন আমার সাথে উপহাস করছিল। এক দোকানে গিয়ে বললাম, ভাই আপনাদের দোকানে কি কোনো কাজের লোক লাগবে? আমি সব কাজ করতে পারি, কাপড় ধোয়া থেকে টেবিল মোছা সব। দোকানদার আমাকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলল, তোর মতো পরিষ্কার চেহারা ছেলেকে তো কমলা মনে হয় না। কোনো ঝামেলা করে পালিয়ে এসেছিস নাকি? যা ভাগ এখান থেকে। কেউ আমাকে ধান্দাবাজ বলল, কেউ আবার বলল চোর।
আমার পারিবারিক কথাবার্তা আর শিক্ষিত ভাবটা যেন আমার কাজের পথে বাধা হয়ে দাঁড়ালো। দুপুরের মধ্যে পকেটের শেষ টাকা দিয়ে দুই বেলা কোনো মতো খেয়ে নিলাম। ভাবলাম কাল হয়তো ভাগ্য বদলাবে, কিন্তু পরদিন পরিস্থিতি আরো ভয়াবহ হলো। রাতটা কোনো রকম স্টেশনে কাটিয়ে দিলাম। পকেটে আর একটা টাকাও নেই। প্রচন্ড খিদে, পেট জ্বলছে, মাথা ঘুরছে। সারাটা দিন ঢাকার অলিগলি ঘুরেছি একটা কাজের আশায়, কিন্তু কেউ কাজ দিল না। রাতে যখন আবার স্টেশনে এসে এক কোণে শুয়ে আছি, তখন মনে হলো নিজের ভেতরকার মানুষটা মরে যাচ্ছে। এভাবে টানা 2 দিন না খেয়ে শরীরটা একেবারে নিস্তেজ হয়ে গেছে। তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে, কিন্তু পানি কিনে খাওয়ার মতো পয়সাও নেই। দেওয়ালে হেলান দিয়ে বসে যখন দেখছিলাম মানুষ তার প্রিয়জনের সাথে হাসি মুখে যাচ্ছে, তখন আমার মনে হচ্ছিল আমি কেন এই পৃথিবীতে আছি, যেখানে মা আমাকে খুনি বলছে, বাবা অপমানের বোঝা নিয়ে কবরে চলে গেছেন। আমি কার জন্য লড়ছি? আমার মেধা, আমার স্বপ্ন, সব তো ধুলোয় মিশে গেছে। এই শহরে কয়েক লাখ মানুষের ভিড়ে আমার মৃত্যুতে কারো কিছু আসবে যাবে না। বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। এই ভাবনাটা বিষাক্ত সাপের মতো আমার মাথায় গেঁথে গেল। আমি টলমলে পায়ে স্টেশনের বাইরে একটা বড় ফ্লাইওভারের দিকে হাঁটতে শুরু করলাম। নিচে দ্রুত গতিতে গাড়ি চলছে, এখান থেকে ঝাঁপ দিলেই সব যন্ত্রণার অবসান হবে। ফ্লাইওভারের রেলিং এ হাত রাখলাম, নিচে অন্ধকার আর মৃত্যুর হাতছানি। চোখ বন্ধ করে ঝাঁপ দেওয়ার জন্য পা বাড়ালাম। রেলিং এ পা রেখে যখন আমি নিচে ঝাঁপ দিতে যাব, ঠিক সেই মুহূর্তে যমদূতের বদলে পরম আশ্রয়ের মতো একজোড়া শক্ত হাত আমার শার্টের কলার আর হাত টেনে ধরলো। এক হ্যাচকা টানে আমাকে রেলিং থেকে সরিয়ে উল্টো করে ঘুরিয়ে দিলেন সেই ব্যক্তি। কিছু বুঝে ওঠার আগেই আমার বাঁ গালে আর ডান গালে ঠাস ঠাস করে দুটো প্রচন্ড থাপ্পড় আছড়ে পড়লো। ব্যথায় আর ধাক্কায় আমি ফ্লাইওভারের ফুটপাতে ছিটকে পড়লাম। চোখে সর্ষে ফুল দেখছিলাম। ঝাপসা দৃষ্টি তাকিয়ে দেখলাম সামনে একজন মাঝবয়সী ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। পরনে দামি স্যুট বুট, চোখে চশমা, চেহারায় অভিজাত্য আর প্রচন্ড রাগ। ভদ্রলোক চিৎকার করে বললেন, এই ছেলে, তুমি কি পাগল হয়ে গেছো? নিজের জীবনটা কি তামাশা মনে হয়? এই বয়সে মরতে আসছো কেন? আমি কোনো উত্তর দিতে পারলাম না। 2 দিন না খাওয়া শরীর আর মনের ভেতরে জমে থাকা সব কষ্ট বাঁধ ভাঙা কান্নায় বেরিয়ে এলো। আমি ফুটপাতে বসে 2 হাতে মুখ ঢেকে ডুকরে ডুকরে কাঁদতে লাগলাম। আমার কান্না দেখে ভদ্রলোকের রাগটা বোধহয় কিছুটা কমে গেল। তিনি আমার সামনে উবুর হয়ে বসে নরম স্বরে বললেন, দেখে তো কোনো ভদ্র ঘরের শিক্ষিত ছেলে মনে হয়। কি হয়েছে তোমার? পরিবারের সাথে ঝগড়া করেছো? তোমার বাবার নাম্বার দাও, আমি এখনই কল দিচ্ছি। তাদের জানানো দরকার তুমি কি করতে যাচ্ছিলে। বাবা শব্দটা শুনতেই আমার বুক চিরে একটা আর্তনাদ চিৎকার বেরিয়ে এলো। আমি কাঁদতে কাঁদতে বললাম, আমার বাবা নেই স্যার, আমার বাবা নেই। আমার মা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। আমি খুনি স্যার, আমি আমার বাবার খুনি। ভদ্রলোক চমকে উঠলেন। তিনি কিছুক্ষণ চুপ থেকে আমার মাথায় হাত রাখলেন, বললেন, শান্ত হও, আমাকে সব খুলে বলো। আমি আর রুকাতে পারলাম না, সবটা ওনাকে বললাম। বললাম কিভাবে আমার মা আমাকে ভুল বুঝে ঘর থেকে বের করে দিয়েছেন, এবং গত 2 দিন আমি কিভাবে এক মুঠো খাবারের জন্য এই শহরে হাহাকার করেছি। সব শুনে ভদ্রলোক অনেকক্ষণ স্তব্ধ হয়ে রইলেন। ওনার চোখের কোণেও যেন জল চিকচিক করছিল। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, মানুষ এতটা নিচে নামতে পারে জানা ছিল না। তিনি পকেট থেকে রুমাল বের করে আমার চোখের জল মুছে দিলেন। তারপর বললেন, তুমি কি কাজ করতে চাও? নিজের পায়ে দাঁড়াতে চাও? আমি ধরা গলায় বললাম, জি স্যার, আমি চোর নই, আমি লম্পট নই, আমি শুধু বাঁচতে চাই আর আমার বাবার স্বপ্ন পূরণ করতে চাই। ভদ্রলোক উঠে দাঁড়িয়ে বললেন, আমার সাথে এসো। বলেই তিনি আমাকে ওনার দামি গাড়িতে তুললেন। গাড়ি এসে থামলো শহরের এক বিশাল আর নামি রেস্টুরেন্টের সামনে। কাচের দরজা ঠেলে ভিতরে ঢুকতেই ওয়েটার থেকে শুরু করে ম্যানেজার পর্যন্ত সবাই লাইন ধরে দাঁড়িয়ে সালাম জানালো। সবাই সম্ভব স্বরে বলে উঠলো, গুড ইভিনিং স্যার। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। বুঝলাম এই বিশাল রেস্টুরেন্টের মালিকই হচ্ছেন এই ব্যক্তি। তিনি সোজা ম্যানেজারের কেবিনে গিয়ে আমাকে পাশে বসালেন। ম্যানেজারকে দেখে গম্ভীর স্বরে বললেন, কামাল সাহেব, এই ছেলেটি হচ্ছে। এই ছেলে, তোমার নামটা কি? রাকিব স্যার। হ্যাঁ, রাকিব। আজ থেকে ও আমাদের এখানে ওয়েটার হিসেবে জয়েন করবে। তবে ওর সাথে অন্য সবার মতো আচরণ করবেন না। ও কাজ করবে, কিন্তু ওর পড়াশোনার জন্য পর্যাপ্ত সময় দিতে হবে। ওর থাকার ব্যবস্থা আমাদের স্টাফ কোয়ার্টারে করেই দিন। ম্যানেজার মাথা নিচু করে বললেন, অবশ্যই স্যার, আপনি যখন বলেছেন তখন কোনো সমস্যা নেই। আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। যে হাত একটু আগে রেলিং ধরে মৃত্যুর জন্য প্রস্তুত হয়েছিল, সেই হাত এখন রুজির সন্ধান পেয়েছে। আমি আবেগের চোটে ভদ্রলোকের পায়ের কাছে বসে পড়লাম। ওনার পা জোরে ধরে কাঁদতে কাঁদতে বললাম, আপনি আমার জন্য যা করলেন তা আমার নিজের লোকও করেনি। আমি আপনার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না স্যার। ভদ্রলোক তাড়াতাড়ি আমাকে টেনে তুললেন, হেসে বললেন, আরে আরে, কি করছো?
শোনো, আমি তোমাকে করুণা করছি না, আমি তোমার মেধা আর সাহসের সম্মান দিচ্ছি। তুমি ঠিকভাবে কাজ করো আর পড়াশোনা করে নিজেকে প্রমাণ করো। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার। এখন তুমি খেয়ে রেস্ট নাও, কাল থেকে ডিউটি জয়েন করো। ওকে স্যার, বলে উনি চলে গেলেন। আর আমাকে ম্যানেজার নিয়ে গেল কোয়ার্টারে। ম্যানেজার সাহেব আমাকে স্টাফ কোয়ার্টারে এক কোণে একটা ছোট রুম দেখিয়ে দিলেন। একটা কাঠের তক্তপোষ আর একটা পুরনো ফ্যান। আমার জন্য এটুকুই ছিল রাজপ্রাসাদ। খাবার বলতে দুটো রুটি আর ডাল দিয়েছিলেন, কিন্তু ক্ষুধার জ্বালায় সেই খাবারই অমৃত মনে করে খেয়ে নিলাম। মনে হলো অনেকদিন পর আমি তৃপ্তি সহকারে খেলাম। পেট শান্তি তো সব শান্তি, তাই পেট শান্তি পেতেই আমার চোখে আরামের ঘুম আসতে লাগলো। তাই আমি গভীর ঘুমে তলিয়ে গেলাম। গত কয়েকদিনের ক্লান্তি ছিল, তাই ঘুমটা তাড়াতাড়ি চলে আসলো। বাবার চলে যাওয়ার শোক যেন ঘুমের ঘোরে কিছুটা হালকা হলে পরদিন সকাল থেকে শুরু হলো আমার নতুন জীবনের এক অধ্যায়। একটি অভিজাত রেস্টুরেন্টের ওয়েটার হিসেবে আজকে আমার চাকরির প্রথম দিন। ম্যানেজার সাহেব আমাকে একটা সাদা শার্ট আর কালো প্যান্টের ইউনিফর্ম দিলেন। আমি পরে আয়নার সামনে দাঁড়ালাম। আয়নায় নিজেকে দেখে মনে হলো সেই পুরনো শার্ট পরা ছেলেটা যেন আজ একটু বদলেছে, কিন্তু বুকটা দূরে দূরে কাঁপছিল। আমি কোনোদিন এত বড় রেস্টুরেন্টে আসিনি, সেখানকার আদব কায়দাও কিছুই জানি না। ঠিক তখনই একটা কাস্টমার রেস্টুরেন্টে প্রবেশ করলো। দেখে মনে হচ্ছে খুব বড় লোক। আমাকে হ্যান্ডেল করতে দিলেন ম্যানেজার। আমি কাঁপা কাঁপা হাতে তার কাছে গেলাম আর মেনু কার্ড ওনার হাতে দিয়ে বললাম, স্যার অর্ডার প্লিজ। আমার কথা শুনে উনি আমার দিকে কেমন করে যেন তাকালেন। ওনার তাকানো দেখে আমার হাত আরো বেশি কাঁপতে লাগলো। কাজগুলো দেখতে সহজ মনে হলো, আমার জন্য তা ছিল অনেক কঠিন। তারপর উনি বললেন, চিকেন স্টেক উইথ মাস্টার্ড পটেটো আর একটা ক্লোড ফিং। ওকে স্যার, বলে আমি সেখান থেকে চলে আসলাম আর কুককে বললাম রান্না শেষে আমি ওনাকে দিতে যাব, কিন্তু দুর্ভাগ্যবশত আমি ভুল করে পাশের টেবিলের গ্রিল ফিশ দিয়ে ফেললাম। কাস্টমার লোকটা প্লেটের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে ফেললেন। তার চোখে মুখে এক মুহূর্তের মধ্যে রাগের আভা ফুটে উঠলো। আমি তখনও বুঝতে পারিনি কি ভুলটা করছি। যখন বুঝতে পারলাম ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। লোকটা সজোরে টেবিলের উপর হাত দিয়ে একটা চাপড় দিলেন। শব্দ শুনে পুরো রেস্টুরেন্টের মানুষের নজর আমার দিকে চলে আসলো। লোকটি গর্জে উঠে বললেন, অন্ধ নাকি তুমি? আমি অর্ডার দিলাম চিকেন স্টেক আর তুমি নিয়ে আসছো ফিশ। এই তোমাদের সার্ভিস? রাস্তা থেকে কী সব আনইউকেডের ফালতু ছেলেদের ধরে এনে এই রকম দামি রেস্টুরেন্টে কাজে লাগায় কে আল্লাহই জানে। আমি ভয়ে কুঁকড়ে গেলাম, মাথাটা নিচু, শুধু বললাম, সরি স্যার, আমি আসলে ভুল করে। চুপ করো, তোমার সরে দিয়ে আমি কি করব? আমার মুডটাই নষ্ট করে দিলে। লোকটা চিৎকার করে আমাকে অপমান করতে লাগলেন। ওনাকে এক একটা কথা তেলের মতো আমার বুকে বাজছিল। আমি শুধু ফ্লোরের দিকে তাকিয়ে নিজের ভাগ্যকে দোষ দিচ্ছিলাম। চিৎকার শুনে ম্যানেজার সাহেব হতনন্ত হয়ে ছুটে আসলেন। কাচুমাচু হয়ে বললেন, কি হয়েছে স্যার, কোনো সমস্যা? লোকটি রাগী স্বরে বললেন, সমস্যা মানে? অপমানের এই স্টাফ কি কানে শোনে না? অর্ডার দিই একটা নিয়ে আসে আরেকটা। এদের দিয়ে রেস্টুরেন্টে কাজ করালে রেস্টুরেন্ট বন্ধ করে দিন, না হলে মান সম্মান সব যাবে। ম্যানেজার আমার দিকে এক অগ্নি দৃষ্টিতে তাকালেন, তারপর লোকটার সামনে বারবার মাপ চাইতে লাগলেন। লোকটা চলে যাওয়ার পর ম্যানেজার আমার সামনে এসে দাঁড়ালেন। উনি রুক্ষ গলায় বললেন, তোর মতো অযোগ্য ছেলেকে স্যার যে ডেকে এনে কেন চাকরি দিলেন এটাই বুঝতে পারছি না। গ্রামের ছেলে হয়ে এসেছিস এসব দামি রেস্টুরেন্টে সার্ভিস দিতে? নিজের যোগ্যতা দেখেছিস কখনো? কাল থেকে যদি এমন ভুল আর একবার হয় তবে ইউনিফর্ম খুলে সোজা রাস্তায় বের করে দেব। তখন স্যারও কিছু বলবে না। মনে রাখিস, এটা কোনো ফুটপাতের চায়ের দোকান না। বলেই উনি চলে গেলেন। সবার সামনে এই অপমান সহ্য করা আমার জন্য খুব কঠিন ছিল। চোখে জল চলে আসছিল, কিন্তু দাঁতে দাঁত চেপে তা আটকে রাখলাম। আমার কপালটাই খারাপ। আমি জল ভরা চোখ নিয়ে টেবিল সাফ করছি আর মনে মনে ভাবছি, মনে হচ্ছে দুনিয়াতে জন্ম নেওয়াই আমার জীবনের সব থেকে বড় ভুল। এদিকে বগুড়ায় আমার সেই প্রিয় স্যার শান্তিতে ঘুমাতে পারছিলেন না। তার তীক্ষ্ণ মেধা তাকে বারবার যেন বলছিল, আমার মতো উজ্জ্বল ছাত্র এমন জঘন্য কাজ করতে পারে না। পরদিন সকালে স্যার কলেজের আইটি সেকশনে গেলেন। তিনি জানতেন ক্লাসরুমের এক কোণে নতুন বসানো সিসিটিভি ক্যামেরাটি সচল ছিল। স্যার আইটি অফিসারের সহায়তায় ওই নির্দিষ্ট সময়ের ফুটেজটি ওপেন করলেন। স্ক্রিনে যা দেখা গেল তাতে স্যারের রক্ত টকবক করে ফুটে উঠলো। ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছে মেয়ের আকাশ ফিস ফিস করে কিছু একটা পরিকল্পনা করছে। আর আমি নিজের মনে খাতা বের করে পিছনে আপন মনে লিখছি। আমি মিহির দিকে তাকাইও নি। হঠাৎ মিহি নিজেই নিজের ওড়না টেনে একটু অগোছালো করে চিৎকার শুরু করলো। আর আকাশ কোনো কিছু না দেখেই দাঁড়িয়ে আমার উপর দোষ চাপাতে শুরু করলো। স্যার আর এক মুহূর্ত দেরি না করে ফুটেজটি একটা পেন ড্রাইভে নিলেন এবং সোজা প্রিন্সিপাল স্যারের রুমে ঢুকলেন।
সবকিছু পর্যবেক্ষণ করার পর মিনিট 10 মধ্যে পিয়ন গিয়ে আকাশ আর মিহিকে প্রিন্সিপাল স্যারের রুমে ডেকে আনলো। তারা তখনও বেশ দম্বের সাথে হাসতে হাসতে রুমে ঢুকলো। স্যার, আমাদের ডেকেছেন? হ্যাঁ, কোনো দরকার স্যার? একটা কথা জানার ছিল। জি স্যার, বলেন। আসলে সেই দিন কি হয়েছিল? আকাশ আর মিহি নিজেদের দিকে তাকালেন। তারপর মিহি বলে উঠলো, স্যার, আপনি তো সেখানে ছিলেনই। ওই ছোট লোক ছেলেটা আমার শরীরে অশ্লীলভাবে হাত দিয়েছে, ওড়না ফেলে দিয়েছে। এমন স্টুডেন্ট এই কলেজে শোভা পায় না। আপনি ঠিক কাজ করেছেন স্যার। ও আচ্ছা, ওকে স্যার, তাহলে আমরা আসি। দাঁড়াও। কি স্যার? তখন প্রিন্সিপাল স্যার গম্ভীর মুখে ল্যাপটপটি তাদের দিকে ঘুরে দিলেন। ভিডিও প্লে হতেই আকাশ আর মিহির হাসি মুখ মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। তাদের কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। ভিডিওতে মিহির সেই সাজানো নাটক আর আকাশের মিথ্যা সাক্ষ্য দিবালোকের মতো পরিষ্কার। ভিডিও শেষ হতেই স্যার আর নিজের রাগ সামলাতে পারলেন না। তিনি এগিয়ে গিয়ে ঠাস ঠাস করে আকাশ আর মিহির গালে সজোরে দুটো থাপ্পড় বসিয়ে দিলেন। তারপর বলতে লাগলেন, তোরা মানুষ না, কি অমানুষ! একটা মেধাবী ছেলের জীবন নিয়ে খেলতে তাদের একটুকু কাঁপলো না? তোরা জানিস তোদের এই মিথ্যা অপবাদের জন্য কি হয়েছে? আকাশ আর মিহি ভয়ে থরথর করে কাঁপছে। মিহি মেঝেতে বসে পড়ে কাঁদতে কাঁদতে বলল, স্যার, আমাদের ভুল হয়ে গেছে। আমরা শুধু ওকে একটু শিক্ষা দিতে চেয়েছিলাম, কারণ ও আমাদের চেয়ে ভালো রেজাল্ট করছিল। শিক্ষা দিতে চেয়েছিলি? তোমাদের ওই কুৎসিত জড় ষড়যন্ত্রের খবর পেয়ে ওর বাবা হার্ট অ্যাটাক করে মারা গেছেন। সেই গরিব চা বিক্রেতা মানুষটা অপমানের বোঝে সইতে না পেরে পড়লে চলে গেছেন। আর ওর মা ওকে ঘর থেকে বের করে দিয়েছে। ও এখন কোথায় আছে কেউ জানে না। হতে পারে ও আত্মহত্যা করেছে। কি? ওর বাবা মারা গেছে? হ্যাঁ, মারা গেছে। তাও তোমাদের করা সেই ঘৃণা কাজের জন্য। তোমাদের জন্য সে আজ বাড়ি ছাড়া। তখন মিহি কাঁদতে কাঁদতে বলল, স্যার, এত কিছু আমরা জানতাম না। এতটা ভয়ঙ্কর হবে ভাবিনি। প্লিজ স্যার, আমাদের ক্ষমা করে দেন। আমি ক্ষমা করার কেউ না। যার কাছে ভুল করেছো সে ক্ষমা করলে ক্ষমা পাবে। সে এখন কোথায় স্যার? জানি না। পুরো রুমে তখন নীরবতা। প্রিন্সিপাল স্যার রাগে টিসি ফর্মে সই করলেন। তারপর বললেন, তোমাদের মতো জঘন্য অপরাধীদের আমার এই কলেজে কোনো জায়গা নেই। তোমাদের দুজনকে আজই বহিষ্কার করা হলো। আর ওর পরিবার যদি মামলা করে তবে তোমাদের জেল খাটতে হবে। নাও গেট আউট ফ্রম মাই কলেজ। তারপর মিহি আর আকাশ মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে গেল। কলেজের করিডোর দিয়ে আকাশ আর মিহি যখন মাথা নিচু করে বেরিয়ে আসছিল তখন তাদের দুজনের ভেতরে এক আগ্নেয়গিরি ফুটছিল। কলেজের গেট পার হতেই মিহি হঠাৎ দাঁড়িয়ে পড়ে আকাশের উপর চিৎকার করে উঠলো আর বলল, সব তোর জন্য আকাশ, সব তোর ওই পচা প্ল্যানের জন্য আজ আমরা লাইফটাই ধ্বংস হয়ে গেল। তুই বলেছিলি না যে রাকিবকে একটু শিক্ষা দিলেও আর আমাদের সামনে আসবে না? এখন দেখ, শিক্ষা আমরাই পেলাম। আমাদের টিসি দিয়ে কলেজ থেকে বের করে দেওয়া হয়েছে। বাসায় গিয়ে এখন কি বলবো? একদম বাজে কথা বলবি না মিহি। তুই মনে হয় দোয়ার তুলসী পাতা ছিলি। তুই কিছু করিসনি। নাটকটা তো তুই শুরু করেছিলি, ওনা তো তুইয়ে ফেলেছিলি। আমি তো শুধু তোর নাটকে সাপোর্ট দিয়েছিলাম। তা এখন তো খুব মজা লাগছিল হিরোইন সাজতে। এখন দোষ আমার একা। আমি তোর কথায় রাজি হয়েছিলাম কারণ তুই আমাকে বুঝিয়েছিলি এটা শুধুই একটা প্র্যাঙ্ক। কিন্তু তুই কি জানতিস ওই ছেলেটার বাবা মারা যাবে? তুই কি জানতিস ওর মা ওকে বের করে দেবে? আমাদের এই নোংরা কাজের জন্য একটা জলজ্যান্ত মানুষ মরে গেল আকাশ। তুই একটা খুনি। আকাশ মিহির খুব কাছে এসে বলল, খবরদার, মুখ সামলে কথা বল মিহি। উনি যদি আমি হই তাহলে তুইও সমান অংশীদার। আর এখন এইসব মায়া কান্না কেঁদে কোনো লাভ নেই। নিজের স্ট্যান্ডার্ড নিয়ে বড়াই করতি না? এখন দেখ তোর স্ট্যান্ডার্ড কোথায়। সবাই এখন আমাদের ছি ছি করবে। তুই একটা জঘন্য ছেলে। তোর সাথে বন্ধুত্ব করাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। আজ থেকে তোর আর আমার কোনো সম্পর্ক নেই। তোর মুখ যেন আমি আর কোনোদিনও না দেখি। তা আমারও বয়ে গেল তোর মতো স্বার্থপর মেয়ের
সাথে চলার থেকে একা চলা অনেক ভালো। বলে আকাশ গজ গজ করতে উঠতে নিজের বাইক নিয়ে শো করে চলে গেল। মেয়ে একা রাস্তার ধারে দাঁড়িয়ে রইলো। তার দুই চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল। এতক্ষণ স্যারের সামনে যে কান্নাটা ভয় আর বাঁচার তাগিদে ছিল, এখন সেই কান্নাটা অনুশোচনার জন্য। বাসায় ফেরার পথে মেয়ের চোখে বারবার ভেসে উঠছিল রাকিবের সেই করুণ মুখটা। যে ছেলেটা ক্লাসের এক কোণে চুপচাপ বসে থাকতো, যে নিজের মেধা দিয়ে সবার প্রশংসা পাচ্ছিল, তাকে সে কি অবলীলায় ধ্বংস করে দিল। মেয়ে বাসায় পৌঁছে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতি তার ঘৃণা হতে লাগলো। সে ভাবতে লাগলো, ছেলেটার অপরাধ কি ছিল? ও শুধু গরিব ছিল এটাই? ও তো কখনো আমাদের সাথে খারাপ ব্যবহার করেনি, বরং আমি ওকে ক্লাসে থাপ্পড় মেরেছি, ওর ওপর কোল্ড ড্রিঙ্কস ঢেলে দিয়েছি, আর শেষ পর্যন্ত ওর গায়ে একটা কাল্পনিক কলঙ্ক লেপে দিলাম। এগুলো ভেবেই মেয়ে ডুকরে কেঁদে উঠলো। তার মনে হতে লাগলো রাকিবের বাবার মৃত্যুর প্রতি কান্নার দায় তার। ছেলেটি হয়তো এখন কোনো রাস্তায় না খেয়ে পড়ে আছে, কিংবা হয়তো এত অপমানেই মরে আছে। এই চিন্তাটা মেহিকে কুড়ে কুড়ে খাচ্ছিল। সে একা অন্ধকারে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, ক্ষমা করে দিও রাকিব, আমি জানি আমার ক্ষমা চাওয়ার কোনো মুখ নেই, কিন্তু আমি সত্যি বুঝতে পারিনি অহংকার মানুষকে এতটা অন্ধ করে দিতে পারে। মিহি সেদিন ঘরের দরজাও খোলেনি, আর কিছু খায়ওনি। রাতেও কান্না করতে করতে ঘুমিয়ে পড়লো। 3 দিন পর মিহির বাবা মিহির ঘরের দরজার সামনে এসে গম্ভীর গলায় ডাকলেন। মিহি, দরজাটা খোল। মিহি বিছানায় জড়সড় হয়ে বসেছিল। গত 3 দিন ধরে মিহি তেমন বাইরে যায় না, ঠিক মতো খাবার খায় না, রুমের মধ্যে চুপচাপ ভাবে বসে থাকে। চোখ মুখ দুটো ফুলে লাল হয়ে গেছে, মুখটা শুকিয়ে অর্ধেক হয়ে গেছে। বাবার কণ্ঠস্বর শুনে ওর বুকটা ধক করে উঠলো। কাঁপা কাঁপা হাতে দরজাটা খুলতে দেখলো তার বাবা হাতে একটা খাম নিয়ে দাঁড়িয়ে আছেন। ওনার চোখ মুখ পাথরের মতো শক্ত। মিহি নিচু স্বরে বলল, আব্বু তুমি? মিহির বাবা ঘরের ভেতর ঢুকে সোফায় বসলেন। মিহির মাও পেছন পেছন ঢুকলেন। ওনার চোখে মুখে দুশ্চিন্তা। মিহির মা বললেন, মিহি, তুই কিছু খাচ্ছিস না কেন মা? কলেজে যাচ্ছিস না, কারোর সাথে কথা বলছিস না, শরীর কি খুব বেশি খারাপ? মিহি তোতলাতে তোতলাতে বলল, হ্যাঁ মা, মাথাটা একটু ঘোরে, শরীরটা দুর্বল লাগে তাই। ঠিক সেই মুহূর্তে মিমির বাবা হাতের খামটা সজোরে টেবিলের উপর আছাড় দিয়ে মারলেন। প্রচন্ড শব্দে মিহি তার মা দুজনেই চমকে উঠলো। তারপর সোফা থেকে উঠেই মিহির গালে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় বসিয়ে দিলেন। মিহি গালে হাত দিয়ে নিচু হয়ে চুপচাপ চোখের পানি ফেলতে লাগলো। মিহির বাবা চিৎকার করে বললেন, শরীর খারাপ নাকি পাপের বোঝা সইতে পারছিস না? মিহি ভয়ে নীল হয়ে গেল। সে থরথর করে কাঁদতে লাগলো। তার বাবা তপ্ত চোখে তাকিয়ে বললেন, শরীর খারাপের দোহাই দিয়ে কদিন লুকাতে চেয়েছিলি? ভাবছিলি আমি কিচ্ছু জানবো না? এই দেখ তোর কলেজের টিসি। কেন তোকে আর তোর লস্ট বন্ধু আকাশকে কলেজ থেকে বের করে দেওয়া হয়েছে সেটা কি এখন নিজ মুখে বলবি নাকি আমি বলবো? মিহির মা আকাশ থেকে পড়লেন। তিনি অবিশ্বাসের সুরে বললেন, টিসি? আমার মেয়েকে কলেজ থেকে বের করে দিয়েছে? সে তো ভালো স্টুডেন্ট, ও কি করেছে? মিহির বাবা দাঁতে দাঁত চেপে বললেন, ভালো স্টুডেন্ট? তোমার মেয়ে আর তার ওই লফট বন্ধু আকাশ মিলে একটা নিরাপদ গরিব ছেলের নামে জঘন্য মিথ্যে অপবাদ দিয়েছে। এমন অপবাদ যে আপনার চোট সইতে না পেরে ছেলেটার বাবা হার্ট অ্যাটাক করে মারা গেছেন। ছেলেটাও আজ বাড়ি ছাড়া, হয়তো মরেও গেছে। আর তোমার মেয়ে এখনো বসে শরীর খারাপের নাটক করছে। মিহি আর দাঁড়িয়ে থাকতে পারো না। সে মেঝেতে লুটিয়ে পড়ে বাবার পা জড়িয়ে ধরলো। কান্নায় ভেঙে পড়ে বলল, আব্বু বিশ্বাস করো, আমি বুঝতে পারিনি এমন কিছু হবে। আমি শুধু ওকে একটু জব্দ করতে চেয়েছিলাম, আকাশ আমাকে বুদ্ধি দিয়েছিল। চুপ কর, তোর কোনো কথা শুনতে ইচ্ছে করছে না। বলেই মিহির বাবা একটা লাথি মেরে পা সরিয়ে নিলেন আর বললেন, বুদ্ধি আকাশ দিয়েছিল আর তুই সেটা পালন করলি? তোর রক্তে এত ঘৃণা কোথা থেকে এলো মিহি? আমরা কি তোকে এই শিক্ষা দিয়েছি যে মানুষের দরিদ্র নিয়ে তামাশা করতে হয়? এটা জলজ্যান্ত মানুষকে তোরা মেরে ফেললি। মিহি ফুপিয়ে ফুপিয়ে বলতে লাগলো, আব্বু, আমি খুব বড় ভুল করেছি। আমার ঘুম হয় না আব্বু, চোখ বন্ধ করলে আমি ওই ছেলেটার মুখ দেখতে পাই। আমাকে পুলিশে দিয়ে দাও আব্বু, আমাকে মেরে ফেলো, আমি এই অপরাধবোধ নিয়ে বাঁচতে পারছি না।
মিহির মা স্তম্ভিত হয়ে বসে রইলেন। তিনি কল্পনা করতে পারেননি তার আদরের মেয়ে এমন একটা ঘৃণ্য কিছু করতে পারে। মিহির বাবা টেসির কাগজটা ছুঁড়ে কুচি কুচি করে বাতাসে উড়িয়ে দিলেন। তারপর ঘৃণা করে বললেন, তোর মুখ দেখাটাও এখন পাপ। এই মুহূর্ত থেকে তোর বইরে যাওয়া বন্ধ। তোর কোনো ফোন থাকবে না। তুই এই ঘরে পচে মরবি, ঠিক যেভাবে ওই গরিব ছেলেটা রাস্তায় পড়ছে। আর যদি কোনোদিন শুনি যে তুই ওই লফট আকাশের সাথে যোগাযোগ করেছিস, তবে তোকে আমি বাড়ি ছাড়া করব। বলেই মিহির বাবা মা ঘর থেকে বেরিয়ে গেল। মিহি কোনো প্রতিবাদ করলো না, সে শুধু কাঁদতে লাগলো। সে জানে এই চার দেওয়ালে এখন তার যোগ্য শাস্তি, কিন্তু তার মনের ভেতর একটাই হাহাকার, রাকিব কোথায়, ও কি বেঁচে আছে? এদিকে ঢাকায় আমি মনমরা হয়ে টেবিল পরিষ্কার করছি আর মনে মনে ভাবছি হয়তো আমার আর বাবার স্বপ্ন পূরণ করা হবে না, কারণ ম্যানেজার আমাকে রাতেও পড়তে দেয় না। এখানে আসার পর আমাকে শুধু খাটিয়ে নেয়, একদিনও পড়তে দেয়নি। কলেজে ভর্তি হতো দূরের কথা, আর উনি এটাও বলেছে এগুলো যদি মালিককে বলি তাহলে আমাকে এখানেও থাকতে দেবে না। আর ওনাকে বলবো বা কিভাবে? উনি এখানে মাসে আসে একবার। আল্লাহর কাছে হয়তো অনেক বড় পাপ করেছিলাম, তাই এত বড় শাস্তি পাচ্ছি। যাই হোক, এগুলো ভাবতে ভাবতে আমার চোখ দিয়ে দুই ফোঁটা পানি গড়ে পড়লো। আল্লাহর কাছে হয়তো অনেক বড় পাপ করেছিলাম, তাই এত বড় শাস্তি পাচ্ছি। যাই হোক, এগুলো ভাবতে ভাবতে আমার চোখ দিয়ে দুই ফোঁটা পানি গড়ে পড়লো। হঠাৎ দেখি রেস্টুরেন্টের কাছের দরজা ঠেলে এক অপূর্ব সুন্দরী মেয়ে ভেতরে প্রবেশ করলো। পরনে দামি সালোয়ার কামিজ, হাতে লেটেস্ট মডেলের আইফোন, আর চোখে মুখে এক অদ্ভুত স্নিগ্ধতা। তাকে দেখে যে কেউ বলে দেবে সে কোনো বড়লোকের আদরের সন্তান। মেয়েটি জানলার পাশের একটা কোণের টেবিলে গিয়ে বসলো। আমাদের রেস্টুরেন্টের নিয়ম অনুযায়ী কোনো কাস্টমার এলে তাকে প্রথমেই ওয়েলকাম ড্রিঙ্কস দিতে হয়, স্বাগত জানাতে হয়। ম্যানেজার দূর থেকে ইশারা করতেই আমি ট্রেতে এক গ্লাস লাল রঙের ড্রিঙ্কস নিয়ে মেয়েটার টেবিলের দিকে এগিয়ে গেলাম। কিন্তু আমার ভাগ্য যেন চিরকালে আমার সাথে আড়ি পেতে আসি। মেয়েটার টেবিলের ঠিক কাছাকাছি পৌঁছতেই পড়ে থাকা একটা চেয়ারে পায়ের সাথে আমার স্যান্ডেলের কোনা লেগে গেল। আমি ভারসাম্য সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়ার মতো হলাম। মুহূর্তের মধ্যে ট্রের ওপর থাকা গ্লাসটি উল্টে গেল এবং সমস্ত ড্রিঙ্কস মেয়েটির দামি পোশাকের ওপর ছিটকে পড়লো। আমার হৃৎপিণ্ড যেন এক সেকেন্ডের জন্য থমকে গেল। ভাবলাম আজ আর রক্ষা নেই। ম্যানেজারের সেই কড়া হুমকির কথা মনে পড়ে গেল আর সারা শরীর থরথর করে কাঁপতে শুরু করলো। আমি সাথে সাথে নিচু হয়ে তোয়ালে দিয়ে মেয়েটির টেবিল মোছার ব্যর্থ চেষ্টা করতে লাগলাম আর কাঁপা কাঁপা গলায় বলতে শুরু করলাম, ম্যাম, ম্যাম আমাকে ক্ষমা করে দিন। আমি 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 ইচ্ছে করে করিনি, বিশ্বাস করুন ম্যাম, পা পা পিছলে গিয়েছিল। আমি খুব বড় ভুল করে ফেলেছি ম্যাম। প্লিজ আপনি ম্যানেজারকে কিছু বলবেন না, বললে আমার চাকরিটা চলে যাবে। আমার থাকার কোনো জায়গা নেই। আমি আপনার সব ক্ষতিপূরণ দিয়ে দেবো ম্যাম, দয়া করে এবারের মতো মাফ করে দিন। আমি ভয়ে চোখ বন্ধ করে অপেক্ষা করছিলাম একটা কড়া ধমক কিংবা চড়ের জন্য, কিন্তু অবাক কাণ্ড, কোনো চিৎকার বা গালিগালাজ শুনতে পেলাম না, বরং খুব শান্ত এবং মিষ্টি একটা কণ্ঠস্বর ভেসে এলো। আরে রাকিব, তুমি এখানে? আর তুমি এভাবে ভয় পাচ্ছ কেন? শান্ত হও। দ্যাটস ওকে। তুমি তো আর ইচ্ছে করে করোনি, আমি জানি। এটা তো একটা অ্যাক্সিডেন্ট মাত্র। আমি কথাগুলো শুনে একদম পাথরের মতো জমে গেলাম। এই শহরে কেউ আমাকে চেনে, আর এমন ভাবে কথা বলছে যেন কতদিনের চেনা। আমি ধীরে ধীরে মাথা তুলে মেয়েটির দিকে তাকালাম। মেয়েটির মুখে একটা মিষ্টি হাসি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে, তার চোখে ঘৃণা নেই। আমি তোতলাতে তোতলাতে বললাম, ম্যাম আপনি আপনি কি আমায় চেনেন? আপনি আমার নাম জানলেন কিভাবে? আমি তো আগে আপনাকে কখনো দেখিনি। মেয়েটি কিছু বলবে তার আগেই ম্যানেজার কোথা থেকে যেন চলে এলো আর এসে বলল, কোনো সমস্যা ম্যাম? আজকে ওই ছোট লোকের বাচ্চা কাজটা ঠিকভাবে করতে পারলো না। আপনি চিন্তা করবেন না ম্যাম, ওর ব্যবস্থা আমি করছি। বলেই ম্যানেজার রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে আমার শার্টের কলার চেপে ধরলেন। কাস্টমারদের সামনেই তিনি চিৎকার করে বলতে লাগলেন, তোর সাহস তো কম না? এই রেস্টুরেন্টে শহরের বড় বড় মানুষরা খেতে আসে, আর তুই আজকেও এমন এক ভিআইপি গেস্টের পোশাক নষ্ট করলি? তোকে তো আজ আমি মেরেই ফেলবো। বলেই ম্যানেজার তার হাত তুললেন আমাকে চড় মারার জন্য। আমি চোখ বন্ধ করে ফেললাম আর ভাবলাম আজকে আবার সবার সামনে অপমানিত হতে হবে। আমি কাঁপতে কাঁপতে বলতে লাগলাম, স্যার প্লিজ মাফ করে দিন, আমি টেবিল মুছে দিচ্ছি, আমি কাপড় পরিষ্কার করে দিচ্ছি, প্লিজ মারবেন না। হঠাৎ কানে এলো এক প্রচন্ড আওয়াজ, ঠাস, কিন্তু চড়টা আমার গালে পড়লো না। আমি চোখ মেলে দেখি ম্যানেজার নিজের গাল ধরে কয়েক পা পিছিয়ে গেছেন আর তার সামনে অগ্নিমূর্তি হয়ে দাঁড়িয়ে আছেন সেই সুন্দরী মেয়েটি। তার চোখে যেন আগুন ঝরছে। মেয়েটি ধমক দিয়ে বলে উঠলো, হাউ ডেয়ার ইউ! আপনার সাহস তো কম না?
আমার রেস্টুরেন্টে একজন কর্মচারীর গায়ে হাত তোলার অধিকার আপনাকে কে দিয়েছে? ম্যানেজার থতমত খেয়ে গেলেন। তিনি তোতলাতে তোতলাতে বললেন, ম্যাম, আপনি চিনতে পারছেন না, ও একটু নিচু জাতের অযোগ্য ছেলে। ও আপনার ড্রেস নষ্ট করছে, তাই আমি ওকে শিক্ষা দিচ্ছিলাম। মেয়েটি আরো জোরে চেঁচিয়ে উঠল, চুপ করুন একদম। শিক্ষা আপনি দেবেন না, শিক্ষা আজ আমি আপনাকে দেব। সে তো বারবার সরি বলছে। আর এটা তো একটা নিছকই দুর্ঘটনা ছিল। একজন কর্মচারী কি মানুষ নয়? সে ভুল করেছে বলে আপনি তার উপর এইভাবে পাশবিক অত্যাচার করবেন? আপনার মতো নিচু মানসিকতার লোক এই রেস্টুরেন্টে কাজ করার যোগ্য নয়। ম্যানেজার সাহেব তখনও দম্ভ নিয়ে বললেন, ম্যাম, আপনি হয়তো জানেন না আমি এই রেস্টুরেন্টের ম্যানেজার। মালিক আমাকে সব ক্ষমতা দিয়েছেন। এই ছেলেকে আজই আমি ঘাট ধরে বের করে দেব। মেয়েটি এবার এক পৈশাচিক হাসি হাসলো। তারপর ব্যাগ থেকে একটি ছোট কার্ড বের করে ম্যানেজারের নাকের সামনে ধরলো। সে শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, আপনি বোধহয় আমাকে চেনেন না। আমি আরিশা। এই রেস্টুরেন্টের যে মালিক আপনাকে এখানে নিয়োগ দিয়েছে, আমি তার একমাত্র মেয়ে। ওনার কথা শুনে আমি আর ম্যানেজার দুইজনে হা হয়ে গেলাম। আমার মুখ দিয়ে কথা বের হচ্ছে না। ম্যানেজারের মুখের রং মুহূর্তের মধ্যেই ফ্যাকাশে হয়ে গেল। তার কপাল দিয়ে ঘাম ঝরতে শুরু করলো। তিনি তোতলাতে তোতলাতে বললেন, ম্যাম, আমায় ক্ষমা করে দিন। আমি আসলে বুঝতে পারিনি আপনি মালিকের মেয়ে। আমার ভুল হয়ে গেছে ম্যাম, বিশ্বাস করুন। আমি শুধু রেস্টুরেন্টের ডিসিপ্লিন বজায় রাখার চেষ্টা করছিলাম। প্লিজ ম্যাম, এবারের মতো মাফ করে দিন। আরিশা তীক্ষ্ণ চোখে ম্যানেজারের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, ডিসিপ্লিন? আপনি কি একে ডিসিপ্লিন বলেন? কারণ ভুল হলে তাকে সংশোধন করার সুযোগ না দিয়ে সবার সামনে চড় মারা আর তার পরিবার নিয়ে অপমান করা কি ডিসিপ্লিন? আপনি একজন শিক্ষিত মানুষ হয়ে যদি অন্য মানুষকে মানুষ মনে করতে না পারেন, তবে আপনার এই পদে থাকার কোনো অধিকার নেই। যে মানুষ অন্যের আত্মসম্মানকে সম্মান দিতে জানে না, সে আমার বাবার রেস্টুরেন্টে সম্মান রাখবে কিভাবে? ম্যানেজার এবার রীতিমতো কান্নাকাটি শুরু করলেন। তিনি দুই হাত জোর করে বলতে লাগলেন, ম্যাম, আমার ছোট ছোট বাচ্চা আছে। এই চাকরিটা চলে গেলে আমি পথে বসে যাব। আমি কথা দিচ্ছি এরপর থেকে এই ছেলের সাথে আর কখনো খারাপ ব্যবহার করব না। প্লিজ ম্যাম, স্যারকে এসব বলবেন না। আরিশা এবার আরো বেশি রাগান্বিত হয়ে টেবিল চাপড়ে বলল, চুপ করুন একদম। নিজের বাচ্চার কথা মনে আছে, অথচ এই ছেলেটা কেউ নয়। আপনি তো স্বার্থপরের কথা বলছেন। নিজেরটা খুব দেখলেন না। আপনার মতো নিষ্ঠুর আর দ্বিচারী ম্যানেজার আমার রেস্টুরেন্টে এক মুহূর্তের জন্য প্রয়োজন নেই। ইউ আর ফায়ার। আপনাকে এই মুহূর্তেই চাকরি থেকে বরখাস্ত করা হলো। কাল সকালের মধ্যে আপনার সব পাওনা মিটিয়ে নিয়ে আপনি এখান থেকে বিদায় হবেন। ম্যানেজার আরো কিছু বলতে চেয়েছিলেন, কিন্তু আরিশার রাগের চোখের দিকে তাকিয়ে আর সাহস পেলেন না। তিনি মাথা নিচু করে ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি তখনও মূর্তির মতো দাঁড়িয়ে আছি। আমার চোখের জল বাদ মানছে না। যে মানুষটা প্রতিদিন আমাকে নরক যন্ত্রণার মধ্যে রাখতো, তার থেকে আজ আমি মুক্তি পেলাম। আমি আরিশার দিকে তাকিয়ে ধরা গলায় বললাম, ধন্যবাদ ম্যাম, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি যে মালিকের মেয়ে আমি তো কল্পনাও করতে পারিনি। আপনি আমার জন্য যা করলেন সেই ঋণ আমি কিভাবে শোধ করবো জানি না। ইটস ওকে। আমি সবসময় সত্য পছন্দ করি। আচ্ছা ম্যাম, একটা কথা জিজ্ঞেস করতে চাই। করো। আপনি আমাকে চেনেন কিভাবে? এই প্রশ্নটা বারবার মনে ঘুরপাক খাচ্ছে। না বললে শান্তি পাচ্ছি না। আমি আরিশা ম্যামের হাসি দেখে আরো ভাবুক হয়ে উঠলাম। তারপর আমি আবার জিজ্ঞেস করলাম, ম্যাম আপনি হাসছেন কেন? আচ্ছা বলছি, কিন্তু এখন না। চলো আমার সাথে। কোথায়? চলো তো আগে। বলে আরিশা ম্যাম আমার হাত ধরে বাইরে যেতে লাগলেন। রেস্টুরেন্টের সব স্টাফ আর কাস্টমার সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি অবাক হয়ে গেছি। আমি শুধু অনুভব করছিলাম একজোড়া নরম হাতের স্পর্শ। বাইরে এসে আরিশা ম্যাম তার ঝকঝকে সাদা রঙের দামি গাড়িটির দরজা খুলে দিলেন। আমি তো থতমত খেয়ে দাঁড়িয়ে রইলাম। আরিশা বলল, ওঠো। আমি তোতলাতে তোতলাতে বললাম, ম্যাম আমি এই গাড়িতে উঠবো? আমার কাপড় নোংরা, আপনার সিট নষ্ট হয়ে যাবে। আরিশা ম্যাম একটু রেগে বললেন, ওঠো বলছি। আমি আর কিছু না বলে ভয়ে চুপচাপ গাড়ির ভিতরে ঢুকে পড়লাম। খুব কাচুমাচু হয়ে সাবধানে গাড়ির সিটে বসলাম। দামি লেদারের সিট আর এসির ঠান্ডা বাতাসে আমার অস্বস্তি যেন আরো বেড়ে গেল। আমি একদম জড়সড় হয়ে বসে রইলাম। মনে হচ্ছিল একটু নলেই বুঝি কিছু ভেঙে যাবে। আরিশা ম্যাম ড্রাইভ করতে করতে আর চোখে আমার দিকে তাকিয়ে হেসে বললেন, হেই, টেক ইট ইজি ম্যান।
আমি তো খেয়ে ফেলবো না। সিটে হেলান দিয়ে আরাম করে বসো। আমি আরিশার কথা মতো গাড়ির সিটে হেলান দিয়ে বসলাম। কিছুক্ষণ পর গাড়িটি এসে থামলো শহরের এক নির্জন কিন্তু অসম্ভব সুন্দর লেকের পাড়ে। পরন্ত বিকেলের সোনালী রোদ লেকের পানিতে ঝিলমিল করছে, চারিদিকে সবুজ গাছপালার স্নিগ্ধ বাতাস। আমি গাড়ি থেকে নেমে চারপাশটা হা করে দেখতে লাগলাম। এমন সুন্দর জায়গায় আমি আগে কখনো আসিনি। আমি আরিশা ম্যামের দিকে তাকিয়ে বললাম, ম্যাম জায়গাটা সত্যিই খুব সুন্দর, কিন্তু আপনি আমাকে এখানে কেন নিয়ে আসলেন? রেস্টুরেন্টে কত কাজ পড়ে আছে। আরিশা ম্যাম লেকের ধারে রেলিং এ হেলান দিয়ে দাঁড়ালেন। বাতাসের ঝাপটায় তার চুলগুলো উঠছে। তিনি শান্ত গলায় বললেন, ওসব কাজ অন্য কেউ করে নেবে, তোমার এতটুকু কিছু ভাবতে হবে না। তুমি জানতে চেয়েছিলে না আমি তোমাকে কিভাবে চিনি? আমি অধীর আগ্রহে বললাম, হ্যাঁ ম্যাম, প্লিজ বলুন, এই রহস্যটা আমাকে খুব ভাবাচ্ছে। আরিশা ম্যাম এক মুহূর্ত চুপ থেকে আমার চোখের দিকে তাকিয়ে বললেন, রাকিব, আমি তোমার ক্লাসমেট ছিলাম। আমি তার কথা শুনে যেন আকাশ থেকে পড়লাম। আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। আমি অবিশ্বাসের সুরে বললাম, মানে কি ম্যাম, বুঝলাম না। আরিশা ম্যাম মিষ্টি করে হেসে বললেন, হ্যাঁ, ঠিক বলেছি। আমিও বগুড়া কলেজে ছিলাম কিছুদিন। তুমি হয়তো আমাকে দেখোনি, কারণ তুমি তো কখনো কারো দিকে তাকাতে না। বগুড়া কলেজে আমি তোমার ডিপার্টমেন্টে ভর্তি হয়েছিলাম। তুমি সবসময় ক্লাসের এক কোণে চুপচাপ বসে থাকতে, কারোর সাথে মিশতে না, খুব শান্ত প্রকৃতির ছিলে। তোমার এই সরলতা আর পড়াশোনার প্রতি একাগ্রতা আমার খুব ভালো লাগতো। আমি দূর থেকে তোমাকে ফলো করতাম, কিন্তু কখনো সামনে গিয়ে কথা বলিনি। কিন্তু হঠাৎই বাবার বিজনেসের কারণে ঢাকায় শিফট হতে হয়, তাই আর খোঁজ নেওয়া হয়নি। এখানে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। এখন বুঝলাম। কিন্তু আমাকে একটা কথা বলো তো, কি ম্যাম? তুমি তো অনেক ভালো স্টুডেন্ট, আর তোমাকে আমি খুব ভালো করে জানি, কিন্তু তুমি এখানে এই অবস্থায় কেন? তোমাকে তো আমি রেস্টুরেন্টে ওয়েটারের ইউনিফর্মে দেখে আমার নিজের চোখেও বিশ্বাস করতে পারছিলাম না। যে ছেলেটা গোল্ড মেডেল পাওয়ার যোগ্য, সে আজ প্লেট পরিষ্কার করছে, কিন্তু কেন? আরিশা ম্যামের কথাগুলো শুনে আমার দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়লো। উনি আমার দিকে তাকিয়ে বলল, আরে তুমি কান্না করছো কেন? কি হয়েছে প্লিজ আমাকে বলো। আমি ধরা গলায় বললাম, ম্যাম আপনাকে বললে আপনিও আমাকে তাড়িয়ে দেবেন, ঘৃণা করতে শুরু করবেন। তুমি বলবা প্লিজ, কি হয়েছে? কেন তুমি এই কাজ করছো? ম্যাম ম্যাম একজন চাওয়ালার ছেলে। আমার বাবাই আমার শখ ছিল। ওনার স্বপ্ন বড় কলেজে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হবে, কিন্তু আমি তার চোখে কুলাঙ্গার ম্যাম, বলে অনেক কান্না করতে লাগলাম। আরিশা ম্যাম বলে উঠলো, কেন? কলেজের একটা মিথ্যা অপবাদ আমার জীবনটাকে শেষ করে দিয়েছে ম্যাম। আমার বাবা মারা গেছেন আর মা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। মিথ্যে অপবাদ? কি রকম মিথ্যে অপবাদ? তারপর আমি আরিশা ম্যামকে ক্লাসের সেই প্রথম দিনের অপমান থেকে মেয়ে সেই জঘন্য নাটক যার কারণে আমার বাবার মৃত্যু হলো সবকিছু বললাম। সব শুনে আরিশা ম্যাম স্তব্ধ হয়ে গেলেন। তার হাতের ফোনটা যেন খসে পড়তে চাইছিল। তিনি দীর্ঘক্ষণ কোনো কথা বলতে পারলেন না, শুধু অবিশ্বাসের দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন। আরিশা ম্যাম অস্ফুট স্বরে বললেন, ছি, মানুষ এতটা নিচে নামতে পারে? আকাশ আর মিহিরের কথা বলছো তো? কিছুদিন ওখানে থেকে আমিও ওদের চিনতে পারছি, কিন্তু ওদের রুচি যে এতটা নিচু আর পৈশাচিক, সেটা আমার কল্পনাতেও ছিল না। আমি কাঁদতে কাঁদতে বললাম, ম্যাম সব থেকে বড় কষ্টটা কোথায় জানেন? যখন আমার গর্ভধারিণী মা আমাকে আমার বাবার খুনি বলে বাড়ি থেকে বের করে দিলেন। আরিশা ম্যাম রাগে আর দুঃখে থর থর করে কাঁপছিলেন। তিনি আমার হাত দুটো শক্ত করে ধরে বললেন, শোনো, আমি তোমাকে খুব ভালো করে চিনি। তুমি মোটেই এই কাজ করতে পারো না, আমি এটা একদম বিশ্বাস করি না। আমি মাথা নিচু করে বললাম, কিন্তু এখন আর এসব জেনে কি হবে ম্যাম? আমার বাবা তো আর ফিরে আসবে না। আমার স্বপ্নগুলো তো ওই রেস্টুরেন্টেই উচ্ছিষ্ট খাবারের মতো ডাস্টবিনে চলে গেছে। মাঝে মাঝে মনে হয় ম্যাম, পৃথিবীতে আমার জন্ম নেওয়াটাই সবচেয়ে বড় ভুল। আরিশা ম্যাম আমার মুখ চেপে ধরে বললেন, ছি, এই ধরনের কথা কখনোই বলবে না। তোমার স্বপ্ন এভাবে তিলে তিলে শেষ হতে আমি দেব না। তোমার বাবার স্বপ্ন পূরণ করা এখন আমার দায়িত্ব। কাল থেকে তোমার আর ওই রেস্টুরেন্টে কাজ করতে হবে না। আমি অবাক হয়ে ওনার দিকে তাকলাম। আমার দু চোখ বেয়ে অনবরত পানি পড়ছে। আমি তোতলাতে তোতলাতে বললাম, ম্যাম আপনি কি বলছেন? আমি পড়াশোনা করব কিভাবে? আমার তো থাকার জায়গা পর্যন্ত নেই, খাওয়ার টাকাও নেই।
আরিশা ম্যাম একটু হাসলেন আর বললেন, আমি আছি তো। আমার বাবাকে বলে তুমি কালই আমার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবে। আমি ব্যবস্থা করব যাতে তুমি সেখানে ভর্তি হতে পারো। তোমার মেধা দিয়ে তুমি স্কলারশিপ পাবে, আমি জানি। আর তুমি আমাদের সাথে আমাদের বাড়িতেই থাকবে, এতে তোমারও থাকা হবে, সাথে আমি একটা পড়ার সঙ্গীও পাবো। তোমার মতো ব্রিলিয়েন্টের কাছে সব কিছু বুঝিয়ে নিতে পারবো। আমি অবিশ্বাসের চোখে ওনার দিকে তাকিয়ে রইলাম। মনে হচ্ছিল আমি কোনো স্বপ্ন দেখছি। যে সমাজ আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল, সেই সমাজেরই একজন রাজকন্যার মতো এসে আমার হাত ধরলো। আমি বললাম, ম্যাম, মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। স্বপ্ন নয়, বাস্তব। ম্যাম, আপনি আমার জন্য এতটা কেন করছেন? আমি তো আপনার কেউ নই। ঠিক আছে, চলো আগে এই সম্পর্কে একটা নাম দিই। মানে? মানে আজ থেকে আমরা বেস্ট ফ্রেন্ড। কি, রাজি? আমি অবাক হয়ে বললাম, ম্যাম, কোথায় আপনি আর কোথায় আমি? বন্ধুত্বে ধনী গরিব বলতে কিছুই নেই। তুমি একজন শিক্ষিত ছেলে হয়ে এইগুলো বলছো কেন? এবার কিন্তু আমি রাগ করব। ওকে ম্যাম, ফ্রেন্ড। বলে আরিশা ম্যাম আমার সাথে হাত মেলালো। তারপর আরিশা আমাকে বলল, আর তুমি আগে আমাকে আপনি আর ম্যাম বলা বন্ধ করো। ফ্রেন্ডকে কেউ আপনি বা ম্যাম বলে ডাকে? গাধা। অনেক সময় লাগবে। না, তুমি এখন থেকে তুমি বলবা, না হলে আমার মতো রাগী কেউ হবে না। ওকে, চেষ্টা করব। হুম। এদিকে বগুড়ায় সেই চার দেওয়ালের মাঝে মেয়ের জীবন হয়ে উঠেছে এক জীবন্ত নরক। মেয়ের বাবা তার কথায় এক চুলো নড়চড় হতে দিলেন না। তিনি হঠাৎই মেয়েকে কঠোর গলায় সাপ বলে দিলেন, আগামী শুক্রবারই এক ধনাঢ্য ব্যবসায়ীর ছেলের সাথে তোর বিয়ে। মেয়ে যেন প্রতিবাদ করার সাহসটুকুও পেল না। তার বাবার স্পষ্ট ভাষায় বলে দিলেন, তোমার মতো কলঙ্কিত মেয়েকে বিদায় করতে পারলেই আমি বাঁচি। আমাদের সম্মান তুমি ধুলোয় মিশিয়েছো। এখন এই বিয়ে করে যদি কিছুটা মান বাঁচে। মেয়ে নিজের ঘরের মেঝেতে পড়ে অজরে কাঁদতে লাগলো। তার চোখের সামনে বারবার রাকিবের সেই শান্ত চেহারাটা ভেসে উঠছিল। সে ভাবছিল, আমি তো আমার বাবার সামনে অপরাধী হিসেবে চিহ্নিত হয়েছি, কিন্তু রাকিবের কি হবে? ওর মা তো এখনো জানে না ওর ছেলে নির্দোষ। হয়তো সারা জীবন উনি রাকিবকে ঘৃণা করেই কাটাবেন। মেহের মনের ভেতরে এক অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করলো। সে অনুভব করলো শুধু অনুশোচনায় দগ্ধ হয়ে কোনো লাভ নেই। মরার আগে অন্তত একটা ভালো কাজ তাকে করতে হবে। তাকে সত্যটা রাকিবের মায়ের কাছে পৌঁছাতে হবে। মেয়ে দেয়ালের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলতে লাগলো, না, এভাবে নিজেকে শেষ হতে দিতে পারি না। আমি মরে গেলেও রাকিবের মায়ের মনে যেন তার ছেলের জন্য সম্মান ফিরে আসে। আমাকে এটা করতেই হবে। মেহে ঠিক করলো সে বাড়ি ছেড়ে চিরকালের জন্য পালাবে। এ বিয়ে হয়ে গেলে সে চিরতরের মতো শেষ হয়ে যাবে। শুক্রবারের আর মাত্র 3 দিন বাকি। চারিদিকে বিয়ের আয়োজন চলছে, কিন্তু মিহির কাছে মনে হচ্ছে এগুলো তার ফাঁসির প্রস্তুতি। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা দেখলো। মিহি নিজেই ভাবলো আর মনে মনে বলল, যার মিথ্যে অপবাদে একটা জীবন শেষ হয়ে গেল, একটা ঘর তছনছ হলো, সে কোন মুখে নতুন জীবন শুরু করবে? তাই রাতের আধারে মেয়ে খুব সাবধানে আলমারি থেকে তার জমানো কিছু টাকা আর প্রয়োজনীয় কিছু জিনিস একটা ব্যাগে ভরে নিল। তার পরনে একটা কালো ওড়না জড়ানো। জানলার গ্রিলটা আগে থেকেই ঢিলা করা ছিল। সে খুব সাবধানে জানলার বাইরে পা রাখলো। বুকটা দুরু দুরু কাঁপছে। ধরা পড়লে আজ তার রক্ষা নেই। অনেক কষ্টে দেওয়াল টপকে সে মেন রোডে এসে দাঁড়ালো। রাতের আধারে একটা সিএনজি নিয়ে সে সোজা চললো রাকিবের গ্রামের উদ্দেশ্যে। ভোরবেলা যখন সূর্য কেবল উঁকি দিচ্ছে, তখন মিহি আমার গ্রামে পৌঁছে গেছে। মেয়ে লোকজনের কাছে জিজ্ঞেস করতেই আমার বাড়ির ঠিকানা, একটা লোককে জিজ্ঞেস করতেই উনি বলে উঠলো, ওই কুলঙ্কারের সাথে তোমার কি কাজ? ও তো অনেক আগেই বাড়ি ছেড়েছে বলে ভুল হবে, ওকে তো বের করে দিয়েছে। যাই হোক, সোজা গিয়ে একটু বামে ঘুরতে, তাহলে ওদের টিনের বাড়ি দেখতে পাবে। মেয়ে লোকটার কথা শুনে অনেক মন খারাপ হলো। এখনো এখানকার মানুষ থেকে ভুল বুঝে আছে। লোকটিকে দেওয়া ঠিকানা অনুযায়ী মেয়ে একটা বাড়ির উঠোনে গিয়ে দাঁড়ালো। বাড়িটা একদম শ্রীহীন হয়ে গেছে। উঠোনের এক কোণে একটা মধ্যবয়স্কী মহিলা বসে আছেন, ঠিক যেন একটা জীবন্ত লাশ। শূন্য দৃষ্টিতে মাঠের দিকে তাকিয়েছেন তিনি। মিহি বুঝে গেলেন ওইটাই রাকিবের মা। মিহির পা কাঁপছিল। সে ধীর পায়ে এগিয়ে গেল। শব্দ শুনে আম্মু মুখ তুললেন। খোলাটা চোখে মেয়ের দিকে তাকিয়ে খুব ক্ষীণ স্বরে বললেন, কে তুমি মা? কাকে খুঁজছো?
মিহি কোনো উত্তর দিতে পারলো না, তার গলায় কান্না বুঝে আসছিল। আম্মু আবার বললেন, তুমি কি পথ ভুলে এসেছো মা? আপনি কি রাকিবের আম্মু? হ্যাঁ, ওই কুলাঙ্গারটা আমারই সন্তান। কি আর করব, তাকে তো আর অস্বীকার করতে পারি না। তাহলে ওর বাবাকে অস্বীকার করা হবে। কিন্তু ও আর এ বাড়িতে থাকে না মা, তুমি আসতে পারো। মিহি আর নিজেকে সামলাতে পারলো না, সে সজোরে আম্মুর পায়ে আছড়ে পড়লো। অজরে কাঁদতে কাঁদতে বলল, আন্টি, আমাকে ক্ষমা করে দিন। আমি আমি আপনার সবচেয়ে বড় অপরাধী। আম্মু যেন আচমকা চমকে উঠলেন। তিনি তাড়াতাড়ি নিচু হয়ে মিহুকে তোলার চেষ্টা করে বললেন, আরে মা, করছোটা কি? কি বলছো এসব? আমি তো তোমাকে চিনি না। তুমি কেন আমার পায়ে পড়ছো? মিহি মাথা তুলে দেখলো সেই মায়ের করুণ মুখটা, যার কোল সে খালি করছে। মিহি চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল, আন্টি, আমি সেই মেয়ে যে আপনার ছেলের নামে মিথ্যা অপবাদ দিয়েছিল। আপনার ছেলে রাকিব, সে সোনার মতো খাঁটি আন্টি। সে আমার গায়ে হাত দেয়নি, সে আমাকে কোনো অপমান করেনি। আমার বন্ধু আর আমি মিলে একটা নোংরা নাটক সাজিয়েছিলাম ওকে ছোট করার জন্য। কথাটা শোনার সাথে সাথে আম্মু যেন বজ্রহাত হলেন। তিনি মিহির কাজ শক্ত করে ধরে ঝাঁকুনি দিয়ে বললেন, কি? মিহি ফোপাতে ফোপাতে সবটা খুলে বলল কিভাবে তারা ষড়যন্ত্র করেছিল। সে আরো বলল, আপনার স্বামী মারা গেছেন আমার দেওয়া সেই মিথ্যা অপবাদের শোক সইতে না পেরে। আমি আপনার খুনি আন্টি। রাকিবকে আমি বাড়ি ছাড়া করেছি। ও তো কোনো অন্যায় করেনি, ও শুধু পড়াশোনা করে বড় হতে চেয়েছিল। মিহির কথাগুলো শুনে আম্মু পাথরের মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। তার চোখের মনি স্থির হয়ে গেছে। কিছুক্ষণ পর তার দু চোখ বেয়ে ঝরঝর করে পানি পড়তে শুরু করলো। তিনি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না। তার মানে তিনি তার নির্দোষ ছেলেকে খুনি অপবাদ দিয়ে ঘর থেকে বের করে দিয়েছেন। তার মানে তার স্বামী তার ছেলের উপর অভিমান নিয়েই কবরে চলে গেছেন। মিহি আম্মুর পা জোরে ধরে আবারও বললেন, আন্টি, আমাকে পুলিশে দিন, আমায় মারুন, যা খুশি করুন। এই পাপের বোঝা নিয়ে আমি বাঁচতে পারছি না। আমাকে মেরে ফেললে হয়তো আমি একটু শান্তি পাবো। আমার আম্মু কোনো কথা বললেন না। তিনি শুধু এক পলক মেয়ের দিকে তাকালো। সেই চোখে ছিল আকাশ সমান হাহাকার। তিনি মেয়ের হাত থেকে নিজের পা ছাড়িয়ে নিলেন। কোনো শব্দ না করে টলমল পায়ে নিজের ঘরের দিকে হেঁটে গেলেন। ঘরের দরজায় পৌঁছে তিনি একবারও আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। তারপর ধরাস করে দরজাটা লাগিয়ে দিলেন। ঘরের ভেতর থেকে আমার আম্মুর বুক ফাটা আর্ত চিৎকার আর কান্নার শব্দ ভেসে আসতে লাগলো। তিনি চিৎকার করে বলছিলেন, ওগো, তুমি শুনে যাও, তোমার ছেলে নির্দোষ ছিল, আর আমি আমার সোনার ছেলেকে নিজ হাত থেকে বের করে দিয়েছি। আমি এখন কোন মুখে ওকে ফিরে পাবো? বলেই জোরে জোরে কান্না করতে লাগলেন। বাইরের উঠোনে মিহি নিথর হয়ে বসে রইল। সে জানতো তার ঘরের দরজা তার জন্য সারা জীবনের মতো বন্ধ হয়ে গেছে। সেখানে ফিরে গিয়েও কোনো লাভ নেই। কিন্তু অত্যন্ত আজ থেকে এই অবাগা মা তো জানতে পারলেন যে তার ছেলে কোনো অপরাধী নয়। মেয়ের মনে হলো এক বিশাল পাহাড় যেন তার বুক থেকে নেমে গেল, যদিও এটা তার কাছে কিছুই নয়। এদিকে ঢাকায় আরিশার বিশাল বহুল বাড়িতে চড়ে যখন বাসার সামনে পৌঁছলাম, তখন আমার চোখ কপালে ওঠার জোগাড়। গেট দিয়ে ভেতরে ঢোকার পর দেখলাম এক বিশাল অট্টালিকা, চারদিকে মখমলের মতো সবুজ ঘাস আর দামি ফুলের বাগান। রাতে নিয়ন আলোয় বাড়িটাকে কোনো স্বপ্নপুরীর মতো মনে হচ্ছিল। আর সে গাড়ি থেকে নেমে বলল, নামো, চলে এসেছি, চলো ভেতরে চলো। আমি গাড়ি থেকে নেমে জড়সড় হয়ে দাঁড়িয়ে রইলাম। নিজেকে খুব তুচ্ছ মনে হচ্ছিল। এই রাজপ্রাসাদের ভেতরে ঢোকার সাহস আমার পাচ্ছিল না। আমি তোতলাতে তোতলাতে বললাম, আরিশা ম্যাম, আমি কিভাবে ভেতরে যাব? দেখছেন আমার স্যান্ডেলটা কেমন ছিঁড়ে গেছে, শার্টটাও ময়লা। আপনার বাবা মা দেখলে কি ভাববেন? আবার ম্যাম? আচ্ছা সরি, কিন্তু তারা কি ভাববেন? আরিশা আমার হাত ধরে একরকম টেনে নিয়ে চললো আর বলল, ধুর পাগল, তোমাকে বলছি না তুমি আমার ফ্রেন্ড। আমার বাবা তো তোমাকে আগেই চেনে, চলো তো। ভেতরে পা রাখতেই আমার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছিল। শোভা থেকে শুরু করে ঝাড়বাতি সবকিছু যেন হীরা জহরত দিয়ে বানানো। আমি হা করে সবকিছু দেখছিলাম। ঠিক তখন সিঁড়ি বেয়ে নিচে নেমে আসছিলেন সেই ভদ্রলোক যিনি আমাকে ফ্লাইওভারের মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিলেন। উনি কাছে এসে আমাকে দেখে ফ্রু কুঁচকে তাকালেন, তারপর একটু বিস্ময় নিয়ে বললেন, আরে, তুমি সেই ছেলেটা না যাকে আমি আত্মহত্যার হাত থেকে বাঁচিয়েছিলাম আর আমার রেস্টুরেন্টে কাজে লাগিয়েছিলাম? তুমি এখানে কেন? আরিশা, একে তুমি চিনো? আমি মাথা নিচু করে বললাম, জি স্যার, আমি সেই অভাগা।
আরিশা ওর বাবার হাত ধরে সব কথা খুলে বলতে শুরু করলো। ও জানালো আমরা কিভাবে একই কলেজের স্টুডেন্ট ছিলাম, সাথে সেই মিথ্যা অপবাদের ঘটনা, এবং রেস্টুরেন্টের সেই ম্যানেজার কিভাবে আমার উপর অত্যাচার করতো। আরিশা বেশ আবেগ নিয়ে বলল, জানো বাবা, এই ছেলেটা অসম্ভব মেধাবী। ওর মতো হীরা কেন মিথ্যে অপবাদের জন্য রাস্তায় পড়ে থাকবে? আমি ওকে ঢাকা ভার্সিটিতে ভর্তি করাতেই চাই, আর এখন থেকে আমাদের সাথে এই বাড়িতে থাকবে। আরিশার বাবা খানিকক্ষণ গম্ভীর হয়ে আমার দিকে তাকিয়ে রইলেন। আমি ভয়ে কাঁপছিলাম। উনি বোধহয় ভাবছিলেন একজন কর্মচারীকে কিভাবে নিজের বাড়িতে আশ্রয় দেবেন, কিন্তু আরিশা ওনার একমাত্র আদরের মেয়ে। ওর চোখের পানি বা আবদার উনি কখনোই ফেলতে পারেন না। উনি একটা দীর্ঘশ্বাস ফেলে আরিশার মাথায় হাত রাখলেন এবং হেসে বললেন, মামুনি, তুমি যা চাও তাই হবে। আমি যখন ওকে প্রথম দেখেছিলাম তখনই বুঝেছিলাম এই চোখের পিছনে একটা বড় সততা লুকিয়ে আছে। ঠিক আছে, ও আজ থেকে এই বাড়ির হয়ে একজন সদস্য। তুমি আরিশার সাথে পড়াশোনা করো আর নিজেকে তৈরি করো। আরিশা আনন্দে ওর বাবাকে জোরে ধরে বলল, থ্যাংক ইউ বাবা, ইউ আর দ্য বেস্ট। ঠিক সেই মুহূর্তে ড্রয়িং রুমে প্রবেশ করলেন এক মার্জিত মহিলা। ওনার পরনে দামি সিল্কের শাড়ি, চোখে চশমা, হয়তো আরিশার মা। উনি আমাদের সবাইকে দিকে অবাক হয়ে তাকিয়ে রইলেন আর বললেন, কি ব্যাপার বাবা মেয়ে কিসের এত থ্যাংক ইউ চলছে? আর এই ছেলেটিকে? আরিশার বাবা ওনাকেও সবটা বুঝিয়ে বললেন। আমার জীবনের করুণ কাহিনী শুনে আরিশার মায়ের চোখেও দয়া ফুটে উঠলো। উনি আমার কাছে এসে খুব মমতা ভরে বললেন, আহারে বাবা, কত কষ্ট না পেয়েছো এই বয়সে। চিন্তা করো না, আল্লাহ যখন তোমাকে আমাদের কাছে পাঠিয়েছে তখন নিশ্চয়ই তোমার ভালো কিছু হবে। এটাকে নিজের বাড়ি মনে করো। ওনাদের এই আকাশ উদারতা দেখে আমার দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। যেন আমার জন্মদাত্রী মা আমাকে খুনি বলে বের করে দিয়েছেন। সেখানে সম্পূর্ণ অচেনা একটা পরিবার আমাকে পরম মমতায় আপন করে নিচ্ছে। আরিশা আমার চোখের জল মুছে দিয়ে বলল, এই আবার কান্না করছো? এখন তো হাসার কথা। চলো তোমাকে তোমার ঘরটা দেখিয়ে দিই। আমি চোখের জল মুছতে মুছতে ভাবলাম, আব্বু তুমি ওপর থেকে নিশ্চয়ই দেখছো, তোমার স্বপ্ন মরেনি আব্বু। তোমার ছেলে আবার মাথা তুলে দাঁড়ানোর সুযোগ পেয়েছে। এবার আমি সত্যি বড় মানুষ হয়ে দেখাবো। তারপর আরিশা আমাকে সিঁড়ি দিয়ে নিয়ে দোতলার একটা চমৎকার গোছানো ঘরে নিয়ে গেল। ঘরের আসবাবপত্র, দেয়ালের রং, জানলার নীল পর্দা সবকিছুই এত সুন্দর যে আমি নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না। আরিশা হাসি মুখে বলল, এখন থেকে এইটা তোমার ঘর, দেখো তো পছন্দ হয় কি না। আমি বিমোহিত হয়ে চারপাশটা দেখে ধরা গলায় বললাম, পছন্দ হবে না মানে? আরিশা, আমি কোনোদিন কল্পনা করিনি এমন একটা ঘরে আমি থাকতে পারবো। তোমার আব্বু আম্মু অনেক ভালো মানুষ। যে সম্মান আমি নিজের আপনজনের কাছে পাইনি, ওনারা আমাকে সেই সম্মান দিচ্ছেন। আমি সত্যি কৃতজ্ঞ। আরিশা আমার কাঁধে হাত রেখে বলল, কৃতজ্ঞতা পরে প্রকাশ করো, এখন ফ্রেশ হয়ে নাও, আমি তোমাকে ডিনারের জন্য ডাকতে আসবো। বলে আরিশা বেরিয়ে গেল। আমি ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। রাত 9টার দিকে আরিশা আবার আসলো আর বলল, রাকিব চলো খেতে হবে। আমি আরিশার পিছন পিছন খাবার খাওয়ার জন্য গেলাম। দেখলাম বিশাল এক টেবিল সাজানো, হরেক রকমের দামি খাবার। আরিশার বাবা মাও টেবিলে বসে আছেন। আরিশা গিয়ে একটা চেয়ারে বসে পড়লেন। আমি ধীর পায়ে এগিয়ে গেলাম, কিন্তু চেয়ারে বসার সাহসটুকু আর পেলাম না। তাই আমি চুপচাপ নিজের প্লেটটা হাতে নিয়ে নিজের এক কোণে বসতে চাইলাম। আমার এমন আচরণ দেখে সবাই একসাথে চমকে উঠলেন। তারপর আরিশার বাবা বলে উঠলো, আরে রাকিব, করছো কি? নিচে বসতেছো কেন? আমি নিচু স্বরে বললাম, আঙ্কেল আপনাদের সাথে এক টেবিলে পাশাপাশি বসে খাবার খাওয়া আমাকে মানায় না। আর তাছাড়া আমার তো নিচে বসে খেয়েই অভ্যাস। আমি এখানেই ঠিক আছে আঙ্কেল, সমস্যা নেই। আরিশের সাথে সাথে চেয়ার থেকে উঠে আমার হাত থেকে প্লেটটা নিয়ে নিল এবং আমাকেও একরকম টেনে তুলে ওর পাশের চেয়ারে বসালো। তারপর আরিশা বেশ কড়া স্বরে বলল, খবরদার, এরপর থেকে যদি এই ধরনের কথা বলো তুমি, তবে আমি সত্যি অনেক বেশি রাগ করব। আমরা সবাই মানুষ, রক্তে মাংসে গড়া মানুষ। উঁচু নিচু ভেদাভেদ আমাদেরই বাড়িতে হয় না, বুঝলে তুমি? তুমি আমাদের বাড়ির সদস্য আজ থেকে, এটা মনে রাখবে। আরিশার বাবা মৃদু হেসে বললেন, আরিশা ঠিকই বলেছে বাবা, এরকম আর করবে না। তারপর সবাই খাওয়া শুরু করলাম। খাওয়ার মাঝখানে হঠাৎ আরিশার বাবা বলে উঠলো, কাল সকালে রেডি থেকো, আমি আরিশার সাথেই তোমাকে নিয়ে যাব এবং ভার্সিটিতে ভর্তির সব ব্যবস্থা করে দিব। আমি শুধু মাথা নাড়ালাম। আমার বুকটা আজ শান্তিতে ভরে উঠলো। মনে মনে এটা ভেবে প্রশান্তি লাগছে যে বাবার স্বপ্ন পূরণ করতে পারবো। খাওয়া শেষে সবাই যে যার ঘরে চলে গেল।
সারাদিনের ক্লান্তি আর মানসিক উত্তেজনার পর নরম বিছানায় গায়ে এলে দিতেই আমি গভীর ঘুমে তলিয়ে গেলাম। পরদিন খুব ভোরে আমার ঘুম ভেঙে গেল। গ্রামে থাকতে আমি খুব ভোরে উঠতাম, সে অভ্যাসটা এখনো আছে। আমি দেখলাম বাড়ির কেউ এখনো ওঠেনি, তাই ভাবলাম বসে থেকে লাভ কি, ওনারা আমার জন্য এত করছেন, আমি কোনোদিনের জন্য সামান্য কিছু করতে পারি না বলে আমি রান্নাঘরে চলে আসলাম। গিয়ে দেখলাম আগের রাতের কিছু বাসন পড়ে আছে। আমি চুপি চুপি সব ধুয়ে ঝকঝক করে ফেললাম। এরপর ড্রয়িং রুম ঝাড়ু দিয়ে একেবারে পরিষ্কার করে ফেললাম। এমনকি বাগানের শুকনো পাতাগুলো কুড়িয়ে এক জায়গায় করলাম, গাছে পানি দিলাম। কাজ শেষে আবার নিজের রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর বাসার সবাই উঠে পড়লো। আরিশার আম্মু রান্নাঘরে গিয়ে অবাক, সবকিছু এত পরিষ্কার। আরিশার বাবা ড্রয়িং রুমে এসে চশমা ঠিক করে দেখলেন ঘরটা যেন রোদের মতো ঝকঝক করছে। তাদের মধ্যে কথা চলছে এসব কে করছে। ইতিমধ্যে আরিশাও ঘুম থেকে উঠে এসব শুনে ফেলছে। আরিশা দ্রুত পায়ে আমার ঘরে এলো। আমাকে দেখে আরিশার আগে গজ গজ করতে করতে বলল,